গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ঈদের ছুটির কারণে আমরা ভিডিও বানাতে পারি না, এই জন্য খুবই দুঃখিত। সবাই ছুটিতে ছিল, সবারই তো ঈদ রয়েছে, তাই না? তো এর জন্য আমরা যেটা করছি, আমাদের পরবর্তী ভিডিও রেডি হতে হতে আমরা এর আগে যে একটা অসাধারণ ফ্যান্টাসি চাইনিজ ড্রামা এক্সপ্লেন করেছিলাম, সেটার 8টা পর্ব আমরা এক ভিডিওতে দিয়ে দিচ্ছি। এবং নিশ্চিত থাকো, এটা এমন একটা ড্রামা তুমি এখন যদি দেখো এখনো ভালো লাগবে। আর তাছাড়া যারা নতুন অডিয়েন্স রয়েছে তারা তো একটা ভিন্ন ধর্মের স্বাদ পাবে, পুরো পয়সা উসুল হবে। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তো প্রথমে চলো আমাদের সামার উপলক্ষে যে কয়েকটা নতুন কালেকশন এসেছে অ্যাসিড ওয়াশের ড্রপ শোল্ডার, সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ পেছনে এটা হচ্ছে সোলো লেভেলিং এর। তো যারা সোলো লেভেলিং এর ফ্যান তারা কিন্তু এই টি শার্টটা কালেক্ট করতে পারো। আর এই টি শার্টটার প্রাইস রেখেছি আমরা মাত্র 600 টাকা। আর এরপর দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের সাদার মধ্যে অ্যাসিড ওয়াশ, খুব রেয়ার একটা কালেকশন। আর বাজারে এই খুবই লেটেস্ট প্রোডাক্টের দামও কিন্তু আমরা ওই 600 টাকায় রেখেছি। তবে আগে একটা ডিসকাউন্ট ছিল, যেটা বর্তমানে ডিসকন্টিনিউ করা হয়েছে। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ, অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে, জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, যে ফর অর্ডার অনেক, মানে আমাদের সেলস ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করবে। আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। আর আজকে আমাদের হাতে এসেছে এরকম নতুন কিছু অ্যাসিড ওয়াশের ব্ল্যাক কালারের অ্যানিমে টি শার্টগুলো, যেগুলো ড্রপ শোল্ডার টি শার্ট। এবং আমি বিশ্বাস করি এগুলো তোমাদের পছন্দ হয়। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুবই চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম লুকিং টি শার্ট। এগুলো পরলে যে কারো সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এগুলোর দাম পড়বে মাত্র 600 টাকা, তুমি যেটা নাও না কেন। তবে এই লুফিডির অসাধারণ ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা, এটা ডিসকাউন্ট এখনো রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ নারুতোর ঘোষ্টব উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারের যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লুফিডি মানকির, এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে, এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল রাবার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছি আমার পার্সোনাল পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায়, যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে। এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন, তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা আবোল তাবোল দেয়। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? আর এছাড়াও বেশ কয়েকটা ডিসেন্ট লুকিং পলো টি শার্টের কালেকশন রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে আমি যখন কথা বলছি সেই টি শার্টগুলো দেখানো হচ্ছে। তুমি যা স্ক্রিনশট নেবে এবং স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবে। সবগুলোর দাম অ্যাভারেজে পড়বে 650 টাকা, কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। তো যাই হোক, এরপর আমাদের যে প্যান্টের কালেকশন রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। পেছনে যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা, বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা। কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি, যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে, এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি। তো এবার চলো মূল ভিডিওতে যাওয়া যাক। সিরিজের প্রথমে জর্জ নামের একটা ভ্যাম্পায়ারকে দেখানো হয়, আর সে আরেকটি লাল চোখের ভ্যাম্পায়ারকে বলছে, যদি আমরা মানুষের সাথে থাকতে চাই তাহলে আমাদের ভ্যাম্পায়ারের রুলস মেনে চলতে হবে। আমরা মানুষকে মারতে পারবো না, কিন্তু তুমি মানুষের রক্ত খেয়ে সেই রুলস ভাঙছো। আর সেই লাল চোখের ভ্যাম্পায়ার তখন বলে, আমি কোনো ভ্যাম্পায়ার রুলস মানি না, আমি রক্ত পিপাসু, আমি মানুষের রক্ত খাবো। আর তারপর সে জর্জকে আক্রমণ করতে আসে। কিন্তু তখনই আমাদের এই সিরিজের নায়ক, যার নাম হচ্ছে রয়, কিন্তু আমরা জানতে পারি এই হালারপুত একটা ভ্যাম্পায়ার, সে চলে আসে এবং কিছুক্ষণ তাদের মধ্যে ফাইট হয়। এবং তার সুপার পাওয়ার এবং স্পিডের কারণে ওই লাল চোখের ভ্যাম্পায়ারটি বা ভিলেন ভ্যাম্পায়ারটি ভয় পেয়ে চলে যায়, কিন্তু তার একটা কয়েন সেখানে হারিয়ে যায়। আর তার পরের দিনে এই সিরিজের আমরা মেন ফিমেল ক্যারেক্টার বা নায়িকাকে দেখি, যার নাম হচ্ছে লাম। আর সে তার সাইকেল চালিয়ে কলেজের দিকে যাচ্ছিল, আর সে রাস্তায় তখন আগের দিন রাতে ওই লাল ভ্যাম্পায়ারের ফেলে দেওয়া কয়েনটা খুঁজে পায়। তো লাম সেই কয়েনটি অনেক পছন্দ করে এবং নিজের লাকিটি বলে
উঠিয়ে নেয় আর তারপর সাইকেল করে কলেজে যায়। আর সেখানে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয় যার নাম হচ্ছে নাগাই সাম। তো তারা যখন কথা বলছিল তখন কলেজে এন্ট্রি হয় 3টা বড়লোক স্টুডেন্টের এবং তারা সবাই আমাদের নায়িকা লামের ক্লাসমেট ছিল। এদের মধ্যে একজন ছিল হেমান, আরেকজন ছিল ম্যাক্স, আর 3 নম্বর জন ছিল যে ছিল একটা মেয়ে এবং নিজেকে কলেজের সবচেয়ে বুদ্ধিমতী এবং সুন্দরী স্টুডেন্ট মনে করতো, আর তার নাম হচ্ছে অ্যাঞ্জেলিনা। তো তারা 3 জন মিলে লামের সাইকেল দেখে এবং তাদের গরিবানা হাল দেখে লামকে এবং তার বন্ধু নাগাইকে টিটকারি মজা করতে থাকে। আর তখন নাগাই তাদের বিরোধিতা করতে চায়, কিন্তু তারা অনেক গরিব ফ্যামিলির হওয়ার কারণে কিছু বলতে পারে না, মানে ওদের আন্দাজে অনেক গরিব। কিন্তু এতে আমরা দেখি লাম এবং সাম মানে নাগাই সাম দুজনে অনেক রেগে যায়। তবে তারপর লাম তার বন্ধুকে থামানোর চেষ্টা করে আর তখন ওই কয়েনটি তার ব্যাগ থেকে পড়ে যায় এবং সেটা গড়িয়ে যেতে লাগে। তো লাম যখন সেটা ওঠাতে যায় তখন আমরা দেখি অনেক স্পিডে একটা ছেলে বাইক চলে আসছিল, আর হঠাৎ করে লাম যেহেতু সামনে, তো সে অল্পের জন্য করে কি তার বাইকটিকে সামলে নেয়। আর এটা দেখে লাম শক হয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন লামের বন্ধু আসে এবং তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো কিনা, কিন্তু লাম কিছু বলে না, উল্টো গিয়ে যে বাইক চালাচ্ছিল তাকে গিয়ে বলে আমি সরি। আর আমরা দেখতে পারি এটা বাইক চালাচ্ছিল গতকালের সেই ভ্যাম্পায়ার মানে আমাদের হিরো রয়। এবং আমরা দেখি রয় ব্যাপক পার্টে থাকে সবসময় এবং নায়িকাকে বলে মরার যদি শখ থাকে একা মরো, আরেকজনকে জড়িয়ে মরতে চাও কেন, মানে রাস্তার মাঝখানে বসেছিল। তো এটা বলেই রয় চলে যায়, মানে পাত্তাই দেয় না। আর পরের সিনে আমরা দেখি লাম সেই কয়েনটি তার লকারে রেখে দেয়। আর অ্যাকচুয়ালি বিদেশে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লকার রুম থাকে যেটার ভেতরে সে তার পার্সোনাল জিনিস রাখতে পারবে, ওটার চাবি শুধুমাত্র তার কাছেই থাকবে। তো সেখানে আরো অনেক কয়েন জমা ছিল। আর তারপর আমরা লামের আরেক ফ্রেন্ডকে দেখতে পাই যার নাম হচ্ছে সিংতু, আর সে হচ্ছে মেয়ে বান্ধবী। তো সে লামকে ফোন দিতে দিতে বলে তুমি এটি সকালে কিচেনে ভুলে রেখে এসেছিলে। আর তারপর সে লামকে একটা ডিসকাউন্ট কুপন দেয় এবং বলে এই ডিসকাউন্ট কুপনের মেয়াদ কিন্তু আজকে শেষ হয়ে যাবে। আর ডিসকাউন্ট কুপন মানে হয়তো বুঝতে পেরেছো, একটা হোটেলের যদি 50 টাকার ডিসকাউন্ট কুপন থাকে তাহলে তুমি যদি খেতে যাও তাহলে ওই ডিসকাউন্ট কুপন দিলে 100 টাকা বিল হলে 50 টাকা কম দিতে হবে। তো এরপর তারা 3 জন কথা বলতে থাকে। আর তখন তারা নিউজ পায় কলেজে একটা নতুন ছাত্র এসেছে যে অনেক ধনী এবং হ্যান্ডসাম, আর সেই ছেলেটির নাম হচ্ছে রয়। এবং আস্তে আস্তে পুরো কলেজে এই কথা ছড়িয়ে পড়ে এবং সকল মেয়েরা তাকে নিয়ে গল্প করতে থাকে যে রয় নামে একটা ছেলে এসেছে, সে খুবই ধনী এবং ইংল্যান্ডের একটা ফ্যামিলিতে সে বড় হয়েছে, সে সিঙ্গেল এবং হ্যান্ডসাম এবং কত কি বলছে। মানে রয় প্রথম দিন কলেজে এসেই সকল মেয়েদের লাভ টার্গেট হয়ে যায়, এমনকি কলেজের সবচেয়ে পার্টির মেয়ে অ্যাঞ্জেলিনারও। তো অ্যাঞ্জেলিনা বলে রয় একদম আমার মতো ছেলে, আমার সাথে ম্যাচ করে, তো এই কলেজে শুধুমাত্র আমি রয়কে ডেট করব। আর তখন আমরা দেখি লাম এবং শীতং ক্লাসে আসে। আর লাম ক্লাসে এত মেয়েদের ভিড় দেখে জিজ্ঞেস করে ক্লাসে আজকে তো ভিড় কেন। শীতং বলে যাও না তুমি, কলেজে নতুন একটা হ্যান্ডসাম ছেলে এসেছে, সবাই ওকে দেখতে চায়। এরপর টিচার ক্লাসে আসে এবং আমরা দেখি টিচার সকল স্টুডেন্টদের দেওয়া হোমওয়ার্ক চেক করছেন এবং তারপর ডেকে রেজাল্ট দিচ্ছেন। তো অ্যাঞ্জেলিনা যখন পালা আসে তখন তো সে বাহবা পায়, কিন্তু যখন লামের পালা আসে তখন টিচার তার উপর অনেক রাগে, কারণ তার পেপারে জুস, টি, সস, রাইস পড়েছিল। তো লাম তাকে সরি বলে, কিন্তু টিচার কোনো কথা না শুনেই তার পেপার ছুঁড়ে ফেলে দেয় দরজার দিকে। আর তখন সেই পেপারটা ধরে ফেলে হচ্ছে রয়, যে মাত্র দরজা দিয়ে ক্লাসে আসছিল। তো এটা দেখে পুরো ক্লাসের মেয়েরা আরো ক্রাশ খেয়ে যায় যে কিভাবে পেপারটা ধরলো, মানে যাকে যা পছন্দ যা করবে সবাই ভালো লাগবে। তো লাম যখন সেই পেপারটা আনতে যায় তখন রয় করে কি সেটা লামের হাতে না দিয়ে নিচে ফেলে দেয়। আর তারপর লাম ওই পেপারটা ফ্লোর থেকে ওঠায়। তো রয় যখন একেবারে লাস্ট সিটে যেতে লাগে তখন ম্যাক্স তাকে থামায়। ম্যাক্স মানে হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিনার বন্ধু। তো অ্যাঞ্জেলিনা নিজের পরিচয় দেয় এবং বলে তোমার সাথে পরিচয় হতে চাই, কিন্তু আমরা দেখি রয় ওদের দুজনকে ইগনোর করে চলে যায়, মানে পুরো ক্লাসের সামনে ওরা দুজন ইনসাল্ট ফিল হতে থাকে। আর এরপর রয় যখন পেছনে বসে তখন আমরা দেখি সব মেয়েরা গিয়ে রয়ের কাছে বসে। কি ভাগ্যশালার কুত্তা ভাগ্যতর। আর আমার যে ফ্যান ফলোয়ার এদের কোনো গার্লফ্রেন্ডই নাই, কেউ তাকায়ও না। তো যাই হোক, এরপর আমরা দেখি টিচার সবাইকে ইতিহাস পড়াচ্ছিল আর ওদিকে আমাদের নায়িকার যে কয়েনটা লকারে ছিল সেটা হঠাৎ জল জল করতে থাকে। আর এই বিষয়টা রয় টের পেয়ে যায়, কারণ ও তো একটা ভ্যাম্পায়ার, যে কোনো একটা সমস্যা মনে হয় শুরু হতে চলেছে। আর তখনই টিচার তাকে বকা দিতে থাকে যে ক্লাসে মনোযোগ নেই কেন। আর তাকে তখন ইতিহাস নিয়ে অনেক কঠিন একটা প্রশ্ন করে যেটার উত্তর রয় খুব সহজে দিয়ে দেয়। আর এটা শুনে টিচার চুপ হয়ে যায় এবং সকল মেয়েরা আরো বেশি ইমপ্রেস হয়ে যায় যে পুলাটা কি রে, খালি দেখতে সুন্দর না, টাকাও আছে, তার উপরে আবার পড়ালেখাও ভালো। আর পরের সিনে আমরা দেখি লাম তার বন্ধু নাগার সাথে জুডো প্র্যাকটিস করছিল। আর আমরা এখানে জানতে পারি আমাদের নায়িকার স্বপ্ন হচ্ছে এই বছর হওয়া জুডো চ্যাম্পিয়নশিপে সে কম্পিটিশন করতে চায় প্লাস উইনার হতে চায়। আর গত 2 বছর ধরে সে কম্পিটিশনে চান্স নিতে পারেনি, তো এই জন্য সে তার বন্ধু নাগার সাথে ভালো মতো অনুশীলন করছে। আর তখন তার মনে পড়ে আরে আমার বান্ধবী শীতং তো আমাকে একটা ডিসকাউন্ট কুপন দিয়েছিল, সেটির মেয়াদ তো আজকে সন্ধ্যায় শেষ হবে। তো এই জন্য সে দ্রুত ক্যাফের দিকে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় আল্লাহর কি কাম রয়ের সাথে তার ধাক্কা লাগে। আর তারপর সে সরি বলে, কিন্তু রয় উল্টো মুখ ঘুরিয়ে চলে যায়, ওকে পাত্তাই দেয় না। তো এই ব্যাপারে লাম অনেক বিরক্ত হয় যে নিজেকে কি মনে করে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, আমার এখানে অনেক ভিউয়ার রয়েছে যারা ঠিক রয়ের মতো ক্যারেক্টার, মানে পুরো পাটে থাকে, কারো গোনার টাইম নাই। তো যাই হোক, এরপর নায়িকা খেয়াল করে তার হাতে কুপন নেই, আর এজন্য সে দৌড়ে রয়ের কাছে আসে এবং তাকে থামতে বলে এবং রয় তাকে জিজ্ঞেস করে তুমি কি চাও। আর লাম তখন জুতার নিচ থেকে কুপনটা নিতে নিতে রয়কে বলে এরকম মনে করার কোনো কারণ নেই যে তুমি হ্যান্ডসাম বলে সব মেয়েরাই তোমার পিছনে ঘুরবে। আর তারপর সে ডিসকাউন্ট কুপনটি যখন হাতে নেয় দেখতে পায় কুপন
কুপনটি ছিঁড়ে গিয়েছে, এটার কোনো কাজে লাগবে না। আর এটা দেখে সে অনেক আপসেট হয়ে যায়। আর রয় তাকে বলে এটা তো জাস্ট একটা কুপন ছিল, 50 টাকার কুপন, অনেক বড় কিছু নয়। আর লাম তখন বলে তোমার মতো বড় লোকের ছেলের জন্য এটা কিছু নয়, কিন্তু আমার জন্য অনেক দরকারি, কারণ আমি টাকা অনেক কষ্ট করে কামাই। এবং সে রয়কে টাকার মর্যাদা বোঝায়। কিন্তু লাম যখন এখানে কথা বলতে লাগে তখন রয় আবার পার্ট দেখিয়ে ফুললি ইগনোর করে চলে যায়। আর পরের সিনে আমরা দেখতে পাই লাম এবং তার বন্ধু নাগাই একটা বেকারি শপে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানতে পারি ওরা দুজন পড়ালেখার পাশাপাশি নিজেদের খরচ মেটাতে পার্ট টাইম এখানে কাজ করে। আর তখন তারা লুকিয়ে মালিকের কথা শুনে ফেলে। তার মালিক বলছিল টাকার অভাবে সেই বেকারি শপটা বন্ধ করে দেবে। আর তখন তারা দুজন ভেতরে আসে এবং মালিককে বলে প্লিজ এমনটা করবেন না, আপনি আমাদের বেতন অর্ধেক করে দিন, কিন্তু এটা বন্ধ করবেন না। তো আমরা জানতে পারি লাম এবং নাগাই দুজনেই ওরা পরিশ্রমী হবার পাশাপাশি খুবই ভালো হৃদয়ের একজন মানুষ। আর তখনই ভাগ্যগুণ ওদের কাছে দুটো অর্ডার আসে। তো একটা নাগাই দিতে যায় আর একটা লাম দিতে যায়। আর ওদিকে আমরা দেখি রয়ের বাসায় পার্টি চলছিল এবং জয় অনেকগুলো মেয়ে এক জায়গায় এনে মজা করছিল। তো জর্জ রয়কে বলে তোমার উচিত মেয়েদের সাথে একটু মেলামেশা করা বা মানুষের সাথে একটু মেলামেশা করা, তোমার জীবনটা একটু আনন্দময় করা উচিত, সবসময় একা থাকা কেমন দেখায়। তো রয় তখন বলে আমার একা থাকতেই ভালো লাগে, মানে পার্টটা কি বলার। আর এটা বলে সে চলে যায়। আর তখন আমরা দেখি সেখানে লাম জর্জের অর্ডার নিয়ে পৌঁছে যায়। আর একটা মেয়ে তখন বলে অর্ডারের টাকা টেবিলের উপর রাখা রয়েছে, কিন্তু ওদিকে লামের আবার একটু ওয়াশরুমে যাওয়া দরকার। তো সে মেয়েদেরকে ওয়াশরুম সম্পর্কে জিজ্ঞেস করে। তো মেয়েরা যখন ওয়াশরুম দেখিয়ে দেয় লাম তখন সেদিকে যায়, কিন্তু তার আগে জর্জ সেখানে একটা মেয়ে নিয়েছিল। তো জর্জ লামকে দেখে বলে তুমি ওপরের ওয়াশরুমটা ব্যবহার করতে পারো। তো লাম যখন ওপরের ওয়াশরুমে যায় তখন সে দেখে সেখানে রয় রয়েছে। তো রয় তখন লামকে দেখে ভুল বুঝে, তার মনে হয় লামও হয়তো ভাড়াটে মেয়ে, মানে জর্জ তাকেও ভাড়া করে নিয়ে এসেছে এখানে নাচার জন্য। তো এই জন্য রয় তাকে কাছে এসে বসতে বলে, কিন্তু লামের তো ব্যাপারটা বিরক্ত লাগে, সে গরিব হতে পারে কিন্তু ওই টাইপ মেয়ে নাকি। তো এই জন্য সেখান থেকে যেতে লাগে, কিন্তু রয় তার হাত ধরে ফেলে এবং তাকে কিস করতে গেলে লাম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু সে নিজেও সিঁড়ি থেকে পড়ে যেতে লাগে। কিন্তু রয় তখন তাকে ধরে ফেলে আর তাদের মধ্যে অ্যাক্সিডেন্টলি একটা হাগ হয়ে যায়। কিন্তু তখন লাম পেছনে গিয়ে রয়কে একটা ঠাটিয়ে থাপ্পড় মারে আর রয়কে বলে তুমি অনেক খারাপ একটা লোক, আর রেগে সেখান থেকে চলে যায়। আর জর্জ কিন্তু এই সবকিছু দেখে আর সে রয়কে বলে ভাইরে ভাই তুমি একটা ভুল করে ফেলেছো, এই মেয়েটি সেই মেয়ে ছিল না যা তুমি ভাবছিলে। আর পরের সিনে আমরা দেখতে পাই লাম ঘরে এসে রয়ের বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলছে এবং বলছে রয় আমাকে সুযোগ পেয়ে ইউজ করার চেষ্টা করেছিল। আর তখনই ওর মার কল আসে, আর যাতে ওর মা চিন্তা না করে সেজন্য লাম অনেক সুন্দর করে মায়ের সাথে কথা বলতে থাকে। আর পরের সিনে আমরা দেখতে পাই রয় পিয়ানো বাজাচ্ছিল আর তখন জর্জ এসে বলে কয়েকদিন পর তোমার 224তম বার্থডে, আর এর জন্য আমি একটা পার্টি রাখতে চাই। সে বলে এগুলো আমার পছন্দ নয়। আর তখন জর্জ বলে তাহলে আমরা একটা রেস করি, যে জিতবে তার কথা মানা হবে, যদি আমি জিতি তাহলে পার্টি হবে, তুমি জিতলে পার্টি হবে না। তো এর জন্য তারা দুজন রেস করে। আর ওদিকে আমরা দেখি লাম একটা অর্ডার ডেলিভারি করতে যাচ্ছিল আর তখন জর্জ আর রয়ের রেসের কারণে একটা গাছের ভাঙা অংশ লামের উপর এসে পড়ে। তো এতে লামের স্কুটার নষ্ট হয়ে যায় আর সে হাতে পায়ে ব্যথা পায়। আর তখনই রয় দ্রুত তার কাছে এসে সরি বলে। লাম বলে কেন? আর রয় বলে কারণ দুপুরে আমি তোমাকে ভুল ভেবেছিলাম, মানে অ্যাকচুয়ালি এখন যে গাছটা পড়েছে এটা তো আর বলতে পারছে না রয় আমার জন্য পড়েছে। তো লাম তাকে বলে অ্যাকচুয়ালি আমাকে অর্ডার ডেলিভারি দিতে হবে, আমাকে দ্রুত যেতে হবে। তখন রয় তাকে বলে তুমি কি পাগল হয়েছো, হসপিটালের বদলে এখন তুমি ডেলিভারি দিতে যাবে খাদ্য? তখন লাম বলে আমার কাছে এত টাকা নেই যে আমি হসপিটালে যাব, আর ডেলিভারি না দিলে আমাদের দোকানের অনেক বদনাম হবে, এমনিতেই আমাদের দোকান ভালো চলছে না। আর তখন রয় লামকে কোলে তুলে নেয় আর জর্জ তখন তার গাড়ি নিয়ে এখানে আসে। তো রয় তখন লামকে গাড়িতে বসিয়ে অর্ডার ডেলিভারি করতে যায়। তো ডেলিভারি দিয়ে যখন তারা ফেরত আসছিল তখন লাম ভাবে আমি কখনো চিন্তাও করিনি যে এত হ্যান্ডসাম এত অ্যারোগ্যান্ট একটা ছেলে আমাকে সাহায্য করবে, মানে আমি রয়কে যতখানি খারাপ মনে করেছিলাম সে অতটাও খারাপ নয়। কিন্তু রয় লামের এই কথাগুলো শুনে ফেলে, অ্যাকচুয়ালি সে মানুষের মনের কথাও বুঝতে পারতো। তো রয় তখন লামকে হসপিটালে যেতে বলে, কিন্তু টাকার অভাবের জন্য লাম মানা করে দেয় আর রয় তখন লামকে তার পাওয়ারের সাহায্যে অজ্ঞান করে দেয়। আর পরের সিনে আমরা দেখি লাম হসপিটালে রয়েছে এবং রয় তার পাশেই ছিল এবং রয়কে এত কাছে থেকে দেখে সে চিৎকার করে দেয় এবং তার উপর রাগ করে তুমি কেন আমাকে প্রাইভেট হসপিটালে নিয়ে এসেছো অনুমতি না দিয়েই? তখন রয় বলে তোমার বিল অলরেডি আমি সব পে করে দিয়েছি, তোমাকে চিন্তা করতে হবে না। আর তখন লাম বলে তুমি এত ভালো সাজছো কেন আমার সামনে? তখন রয় বলে তোমার জায়গায় কোনো কুত্তার বাচ্চা হলেও আমি এটা করতাম, কারণ আমি যে কাউকে বিপদে পড়তে দেখলে সাহায্য করি। হোয়াট এ রিপ্লাই ব্রো। তো যাই হোক এটা বলেই রয় পার্ট নিয়ে চলে আসে। তো রয় ঘরে আসলে জর্জ তাকে জিজ্ঞেস করে তুমি এত তাড়াতাড়ি কেন এসেছো, তোমার বন্ধু ঠিক আছে তো? রয় বলে ঠিক আছে, একটু আঘাতিত পেয়েছিল, কিন্তু জর্জ তাকে বলে তোমার আবারও হসপিটালে যাওয়া উচিত, আমি চাই তুমি একা নয় যে কারোর সাথে লাইফটা এনজয় করো। মানে জর্জ চায় রয়ের জীবনে একটা মেয়ে আসুক যে তাকে আবার হাসাতে পারবে। আর এখানে আমরা জানতে পারি রয় জর্জের সাথে একটা কন্ট্রাক্ট করেছে, জর্জ রয়কে 224তম যে জন্মদিনটা আসছে সামনে তখন তাকে ফ্রিজ করে দেবে, কারণ সেই পৃথিবীতে আর বাঁচতে চায় না, তার ভালো লাগে না পৃথিবীতে বাঁচতে। তো এখানে তখন আমরা রয়ের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখি একটা ভ্যাম্পায়ার গ্রামের সকল মানুষকে কামড়ে মেরে ফেলছিল আর রয় তখন একজন আমাদের মতোই সাধারণ মানুষ ছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড যে ছিল যার নাম হচ্ছে সিতুং, সে সেই ভ্যাম্পায়ার থেকে পালিয়ে বেড়াচ্ছিল। আর তখন ওই ভ্যাম্পায়ার তাকে ধরে ফেলে এবং রয়কে ছুঁড়ে ফেলে দেয় এবং সিতুংকে কামড়ে মেরে ফেলে। আর এখানে ইন্টারেস্টিং বিষয় হলো রয়ের গার্লফ্রেন্ডের চেহারা কিন্তু আমাদের দেখানো হয়নি। তো যাই হোক রয়ের গার্লফ্রেন্ড আজ থেকে 200 বছর আগে কে ছিল সেটা আমরা পরেই জানতে পারবো। আর এরপর সিন বর্তমানে আসে
যেখানে আমরা দেখি রয় একটা রিং দেখে সিতুংকে মিস করছে, আর ওদিকে হসপিটালে একটা গুরুতর বাইক অ্যাক্সিডেন্ট করে মানুষ আসে এবং তার অনেক রক্ত পড়ছিল। আর ওই হসপিটালে তখন সেই লাল চোখের ভ্যাম্পায়ারও ছিল যে রক্তের গন্ধ শুনে পাগল হয়ে যায়। আর ওদিকে লাম তখন রুম থেকে বের হয়ে একটা লিফটে আসছিল, মানে নিচে নামবে, আর তখনই লিফটটা বন্ধ হয়ে যায় এবং পুরো বিল্ডিং এর লাইট বন্ধ হয়ে যায়। তো এই লামের জোরে একটা চিৎকার আসে আর রয় সেই আওয়াজটা শুনতে পায়, মানে রয় যেহেতু একটা ভ্যাম্পায়ার, তো রয় তখন তার পাওয়ার ইউজ করে তো সে দ্রুত হসপিটালে চলে আসে এবং তার পাওয়ারের সাহায্যে বের করে লাম কোথায় রয়েছে। তো এরপর যখন লামের কাছে এসে যায় সে দেখতে পায় লামের শরীরে অনেক রক্ত এবং সে অনেক ভয় পেয়ে রয়েছে। আর রয় তখন তার কাছে এসে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু লাম এত ভীত ছিল যে সে বেহুশ হয়ে পড়ে যায়। আর তার কিছুক্ষণ পর আমরা লামকে দেখি যে তার হসপিটালের রুমে ওয়ার্ডে এসেছে এবং সেখানে একটু সুস্থ হওয়ার পর লাম রয়কে বলে আমি যখন লিফটে ছিলাম তখন আমার সাথে একজন প্রেগনেন্ট মহিলা ছিল, আর লিফটের মধ্যেই তার ডেলিভারি হওয়ার কারণে লিফটের সব জায়গায় রক্ত ছড়িয়ে পড়ে, আর এই রক্ত দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। আর এরপর সে রয়কে বলে তুমি না চলে গিয়েছিলে, আবার ফিরে এসেছো কেন? আর তখন রয় আবারও তার সেই ঐতিহাসিক পাঠে চলে আসে এবং সেখান থেকে একটা ভাব নিয়ে চলে যায়। আর তারপর রয় বাইরে এসে দেখে জর্জ রয়েছে এবং জর্জ এই ব্যাপারে কথা বলতে থাকে এবং জর্জ রয়কে বলে আমি গন্ধ শুকে বুঝতে পারছি এখানে টিএক্স এসেছিল, মানে গত পর্বে যে শুরু হয়েছে প্রথম যে ভিলেন ভ্যাম্পায়ারটা দেখেছিলাম সেই ভ্যাম্পায়ার, ওর নাম হচ্ছে টিএক্স, তো ওর নাম আমাদের মনে রাখতে হবে। এবং সে বলে যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করে এসেছিল ওর রক্ত খেয়ে টিএক্স চলে গিয়েছে। আর তখন রয় বলে চলো আমরা একসাথে টিএক্স কে খুঁজি, কিন্তু জর্জ রয়কে বলে টিএক্স এতক্ষণে অনেক দূরে চলে গিয়েছে, আমরা ওকে আর ধরতে পারবো না, পরবর্তী সুযোগের অপেক্ষায় থাকতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি ওরা দুজন ভ্যাম্পায়ার হলেও মানুষদের বাঁচাতে চায় আর টিএক্স হারামজাদা মানুষদের মারতে চায়। আসিস আমার কাছে একবারে লেটা বেটা করে দিব। তো যাই হোক পরের দৃশ্যে আমরা দেখি লাম যখন হসপিটাল থেকে ডিসচার্জ হয় সে তার ঘরে আসে আর তার কাছে লামের বন্ধু নাগাইসান আসে, নাগাই। তো সে লামের উপর রাগ করতে থাকে এবং বলে রয় আবার হঠাৎ করে তোমার প্রতি এত দরদ দেখালো কেন? সে তো মানুষদের সাহায্য করার দলে একদমই নেই, সে সবসময় তো পার্টে থাকে, ভাবে থাকে, তোমার উচিত হবে তুমি ওর কাছ থেকে দূরে থাকো। আর এখানে আমরা নাগাইয়ের কথা শুনে বুঝতে পারি নাগাই সানো আসলে আমাদের লামকে বন্ধুর চেয়ে একটু বেশি কিছুই মনে করে, মানে প্রেম প্রেম ভাব আসছে, আই মিন লামকে পছন্দ করে, কিন্তু লাম তাকে কিন্তু শুধুমাত্র বন্ধুই মনে করে। তো এর জন্য তোমরা যে মেয়েকে পছন্দ করো তার সাথে বন্ধুত্ব করো না, তাইলে সারা জীবন বন্ধু হিসেবে থাকতে হবে। আর তখন সিতং নামে যে একটা বান্ধবী রয়েছে লামের, সে বলে কলেজের 99% মেয়েরা রয়কে পছন্দ করে আর সেখানে একমাত্র লামই রয়েছে যে কিনা রয়কে পছন্দ করে না। তো আমার মনে হয় রয় লামকে পটানোর চেষ্টা করছে যাতে ওকেও সেই দলে আনতে পারে এবং এরপর লামের সাথে ব্রেকআপ করে মন ভেঙে দেবে। তো এটা শুনে লামের মন চেঞ্জ হয়ে যায় এবং মাথায় সেট করে নেয় যে তাকে কি করতে হবে। তো এরপর লাম যখন সকালে বের হয় তখন তার নিউ স্কুটি দেখে আর বুঝতে পারে রয় তার জন্য এটা পাঠিয়েছে। তো এর জন্য সে ওই স্কুটি নিয়ে রয়ের গাড়ির সামনে আসে আর সে রয়কে বলে আমি কারো দয়া নিতে চাই না, আর একটা কথা আমার হসপিটালের বিল তুমি পে করেছিলে, সে টাকা আমি জমা করে তোমাকে ফিরিয়ে দেবো। কিন্তু এখানে আমরা দেখি রয় স্কুটির চাবি নিতে মানা করে দেয়, কারণ এই স্কুটিটা তো রয় দেয়নি বরং জর্জ দিয়েছে, আই মিন রয়ের বন্ধু। তো এরপর রয় সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু লামও তার পেছনে পেছনে যেতে থাকে এবং জোর করেই রয়ের পকেটে স্কুটির চাবি রাখতে থাকে। আর এটা দেখে রয় অনেক রেগে যায় এবং লামকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এ কারণে অ্যাক্সিডেন্টলি লাম সোজা গিয়ে পুলে পড়ে। কিন্তু এদিকে আমাদের নায়িকা বাবা যে আবার সাঁতার যায় না, জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, যা দেখে রয়ের অতীতের কথা মনে পড়ে। তার গার্লফ্রেন্ড সাহায্যের জন্য চিৎকার করছিল এবং সে তার গার্লফ্রেন্ডকে ওই সময় ভ্যাম্পায়ারের কাছ থেকে বাঁচাতে পারেনি। তো এর জন্য রয় দ্রুত লামকে পুল থেকে ওঠায়, কিন্তু ততক্ষণে লামের আবার জ্ঞান চলে গিয়েছে, মানে এই মেয়েটা কি কথায় কথায় জ্ঞান চলে যায়। তো যাই হোক জ্ঞান ফিরছিল না, কিন্তু ফাইনালি লামের জ্ঞান ফিরিয়ে আনার জন্য তাকে অক্সিজেন দিতে থাকে। আর লামের যখন জ্ঞান আসে তখন তার মনে হয় রয় তাকে কিস করছে, তো এর জন্য রয়কে সে দূরে ঠেলে দেয় আর একটা থাপ্পড়ও মারে। আর রয় তখন বলে বাহ আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি আমাকে থাপ্পড় মারছো। এ কথা শুনে লাম তাকে সরি বলতে থাকে আর রয় সেখান থেকে রেগে চলে যায়। তো যাই হোক সেখান থেকে রয় চলে যাওয়ার পরে লাম যখন ব্যাগ চেক করছিল তখন সে দেখে তার সকল হোমওয়ার্ক ভিজে গিয়েছে। এটা দেখে সে তো আরো ভয় পায়, এমনি টিচার তাকে পারলে বাস দিয়ে দেয়। তো এরপর সে যখন ক্লাসে আসে টিচার তাকে জোরো ড্রেস পরে আসার কারণে এবং দেরিতে আসার কারণে অনেক বেশি বকা দিতে থাকে এবং তাকে হোমওয়ার্ক দেখাতে বলে। আর লাম তখন তার হোমওয়ার্ক টিচারের হাতে দিয়ে বলে সে আজ ভুল করে পুলে পড়ে গিয়েছিল যার জন্য তার হোমওয়ার্কটি ভিজে গিয়েছে। কিন্তু তখন টিচার আবার লামকে পুরো ক্লাসের সামনে অপমান করতে থাকে এবং বলে তুমি যদি এমনটাই করতে থাকো তোমাকে আমি ক্লাসে ফেল করিয়ে দিব, তুমি কখনোই গ্রাজুয়েট হতে পারবে না। যা শুনে লাম চুপ হয়ে যায়। আর বাংলাদেশের কিছু মেয়ে আসে এটা শুনলে কিন্তু বলতো স্যার আমি আপনার সাথে পার্সোনালি দেখা করবো। যাই হোক সেটা বড় কথা নয়। তো যাই হোক এসব কথা শোনার পরে লাম অনেক চিন্তিত হয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে সে যদি গ্রাজুয়েট না হতে পারে সে মাকে গিয়ে কি বলবে, আর তার কাছে টাকাও নেই যে সে অন্য কোনো ইউনিভার্সিটিতে গিয়ে গ্রাজুয়েশন করবে। কিন্তু আমরা জানি রয় কিন্তু মাইন্ড রিডার, রয় লামের সকল কথা শুনে ফেলে আর এটা শুনে লামের অনেক খারাপ লাগে যে তার জন্য এটা হয়েছে। তো কিছুক্ষণ পর প্রফেসর যখন পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য একজন আরেকজনের সাথে মিলে কাজ করতে বলে, এটা শুনে সকল মেয়েরা রয়ের সাথে কাজ করতে চায়, কিন্তু রয় সব মেয়েদের ইগনোর করে প্রফেসরকে বলে আমি লামের সাথে মিলে কাজ করতে চাই। এটা শুনে বাকি সবাই তো অবাক হয়ে যায়। আর তখন লাম দাঁড়িয়ে বলে আমি তোমার সাথে মিলে কাজ করতে চাই না। আর তখন রয় লামকে বলে তুমি পড়াশোনা অনেক দুর্বল আর তাই আমি তোমাকে সাহায্য করার জন্য বলেছি। এই কথা শুনে প্রফেসরে বলে হ্যাঁ রয়
তো অনেক বেশি মেধাবী, তুমি ওর সাথে টিম আপ করো। তো পরের দৃশ্যে আমরা রয় আর জর্জকে একটা বারে দেখতে পাই। সেখানে তাদের দুজনের কথা থেকে আমরা জানতে পারি তারা শুধুমাত্র কুত্তা বিলের রক্ত খেয়ে বেঁচে রয়েছে, আই মিন প্রাণীদের রক্ত খেয়ে, মানে মানুষের রক্ত খায় না। আর তখন জর্জ রয়ের অতীতের ব্যাপারে আলোচনা করতে থাকে যে রয় কিভাবে একজন মানুষ থেকে ভ্যাম্পায়ার হলো। তো অতীতের দৃশ্যে আমাদের যেটা দেখানো হয় সেটি হলো রয় যখন অনেক অপেক্ষা করার পর ফাইনালি একটা রিং নিয়ে তার ভালোবাসার মানুষ হিউ সুদকে প্রপোজ করতে যাবে, তখন সেদিন রাতে তার গ্রামের অন্য এক ভ্যাম্পায়ারের সাথে শত্রুতার কারণে সবকিছু শেষ করে দিয়েছিল। আর এরপর সে সকালে যখন উঠে তখন জানতে পারে পুরো গ্রামে সে একা বেঁচে রয়েছে। আর অ্যাকচুয়ালি তাকেও মেরে ফেলা হয়েছিল, কিন্তু সে মারা যাওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে জর্জ এসে তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে যাতে সে মারা না যায়। আর এই কথা জানার পরে রয় জর্জের উপর অনেক রেগে গিয়েছিল যে সে কেন এমন করলো, কারণ সে ভ্যাম্পায়ারদের মতো মানুষ মারতে চায় না। তখন জর্জ তাকে বোঝায় তুমি তোমার শক্তি মানুষদের বাঁচানোর কাজেও ব্যবহার করতে পারো। আর সেদিন থেকেই তারা দুজন কাজিন হয়েছে এবং যেসব ভ্যাম্পায়ার মানুষদের ক্ষতি করতে চায় তাদেরকে আটকায়। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখি জর্জ লামের সাথে দেখা করতে এসেছে আর সে লামকে বলে আমি রয়ের কাজিন এবং সেদিন রাতে আমার সাথে তোমার ওয়াশরুমে দেখা হয়েছিল। তো এরপর থেকে তারা দুজনে কথা বলতে থাকে আর সেখানে জর্জের প্রিয় খাবারের গন্ধ আসে। তো এর জন্য জর্জ লামকে ট্রিট দিতে বলে আর সে বলে তার মানিব্যাগ বাড়িতে ভুলে রেখে এসেছে, কিন্তু তার অনেক খিদা লেগেছে। কিন্তু আমরা দেখি লাম অনেক বোকা ছিল, তাই সে জর্জের কথা বিশ্বাস করে এবং জর্জকে তার প্রিয় স্ট্রিট ফুড কিনে দেয়। তো এরপর সেখানে আবার তারা কথা বলতে থাকে আর লাম জর্জকে বলে তুমি তো অনেক মজার মানুষ, কিন্তু তোমার কাজিন রয় এত রাগী কেন, দেখলে কেমন যেন মনে হয় আর পাছায় বিড়ালে খামসি দিয়েছে। আর তখন জর্জ সিরিয়াস হয়ে লামকে মিথ্যা কাহিনী বলতে শুরু করে। সে বলে রয়ের বয়স যখন 5 বছর ছিল তখন একটা রোড অ্যাক্সিডেন্টে রয়ের মা বাবা মারা যায় আর সেই কষ্ট আজও রয়ের ভেতরে রয়েছে। তো এই কথা শুনে লাম বিশ্বাস করে ফেলে। আর তখন জর্জ আরেকটা খাবারের গন্ধ পায় আর তাই সে দাঁড়িয়ে লামকে তার সাথে খেতে যেতে বলে। তো লাম তখন বলে আমার কাছে তো আর কোনো টাকা নেই। আর তখন জর্জ তার মানিব্যাগ লামকে দেখিয়ে বলে আমার কাছে তো আছে। আর তারপর অনেক কিছু কেনার পরে জর্জ লামকে তার বাড়িতে নিয়ে আসে এবং এটা বলে যে এত জিনিস আমি একা নিয়ে যেতে পারবো না। আর জর্জ তাকে এমনটা এ কারণেই বলেছে যাতে রয় আর লাম দেখা করতে পারে। তো যাই হোক, কিছুক্ষণ পরই রয় সেখানে চলে আসে আর তাকে দেখে জর্জ শ্যাম্পেনের বোতল অনেক জোরে খুলে যাতে রয় লামকে শ্যাম্পেনের মুখা লাগা থেকে বাঁচাতে পারে। আর ঠিক এমনটা হয় যে কারণে লাম রয়ের অনেক কাছে চলে আসে, কিন্তু রয় লজ্জিত হয়ে লামকে অন্য ঘরে গিয়ে পড়তে বসতে বলে। তো এখানে আমরা দেখি তারা দুজনে একসাথে পড়াশোনা করে আর রয় অনেক ভালোভাবে লামকে সব উত্তরগুলো বুঝিয়ে দেয়। আর ওদিকে লাম রয়কে হাসানোর জন্য তার সাথে রব পেপার সিজার গেম খেলতে শুরু করে, যেটা সে ছোটবেলাতে খেলতো, কিন্তু রয় তো এসব গেম খেলতে পারে না, কিন্তু লাম তাকে শেখাতে থাকে। আর অনেকক্ষণ খেলার পরে রয় লামের সাথে অনেক রিল্যাক্স অনুভব করে আর তখনই লামের ক্ষুধা লাগতে শুরু করে। আর তাই রয় তাকে বলে তুমি যদি চাও তাহলে আমাদের রান্নাঘরে ব্যবহার করতে পারো। তো এরপর লাম রয়ের রান্নাঘরে রান্না করতে থাকে আর লাম যখন রান্না করছিল তখন রয় তাকে দেখছিল এবং তার অতীতের কথা মনে পড়ে যে কেমন করে সিউ সুদ তার জন্য রান্না করত। আর তারপর তারা দুজনে রাতের খাবার মজা করে খায়, যেখানে রয় লামের স্টুপিড কথাবার্তা শুনে হাসতে থাকে। আর তারপর লামকে তার বাইকে করে বাড়িতে ছাড়তে যায়। আর সেখানে আগে থেকে আমরা নাগাইসনকে দেখি যে লামের জন্য অ্যাকচুয়ালি অপেক্ষা করছিল আর সে রয় আর লামকে একসাথে দেখে অনেক কষ্ট পায়। আর রয়ও নাগাইসনকে দেখতে পায়। তো অ্যাকচুয়ালি নাগাইসন তো আর যায় না, রয় তার মনের কথা শুনতে পারে। তো এরপর রয় লামকে বাই বলে সেখান থেকে চলে আসে আর তারপর ঘরে এসে লাম নাগাইসনের কাছে রয়ের অনেক প্রশংসা করতে থাকে এবং বলে রয়কে আমি যেমনটা ভেবেছিলাম ঠিক সেরকমটা নয়, ও সব দিক দিয়ে ভালো, এমনকি পড়াশোনায় আর অনেক বেশি ভালো। যা শুনে নাগাইসন লামের সামনে হেসে দেয়, কিন্তু মনে মনে এটা শুনে তার অনেক খারাপ লাগছিল। তো পরের দিন আমরা দেখি লাম যখন কলেজে ছিল তখন পেছন থেকে রয় লামের কাছে আসে এবং তার মোবাইল দিয়ে বলে কাল রাতে তুমি এটা আমার বাড়িতে ফেলে এসেছিলে। আর এই কথা পাশের সব মেয়েরা শুনে অবাক হয়ে যায় যে লাম ইদানিং রয়ের বাসায় যাচ্ছে। আর তখন সেখানে জর্জ আসে এবং লামকে রয়ের জন্মদিনের পার্টিতে ইনভাইট করে। আর তখন রয় জর্জকে বলে আমি তোমাকে পার্টি রাখতে কিন্তু নিষেধ করেছিলাম, কিন্তু জর্জ বলে আমি অ্যাকচুয়ালি আমার সব বন্ধুদের সাথে তোমার গার্লফ্রেন্ডের পরিচয় করে দিতে চাই। আর তখন লাম বলে আমি তো রয়ের গার্লফ্রেন্ড না। এটা দেখে জর্জ বলে মিথ্যে বলো না, কারণ আমি জানি রয় তোমাকে কিস করেছে। আর ওদের তিনজনের কথা কিন্তু ম্যাক্স শুনছিল, মানে ওই বড়লোক ছেলেটা। আর লাম বলে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তারপর সেখান থেকে দ্রুত চলে যায়। তো লাম চলে যাওয়ার পরে রয় জর্জের দিকে রাগের মাথায় তাকাতে থাকে, কিন্তু এতে জর্জের কিছু যায় আসে না। তো এত কিছুর পরে যেটা হয় লাম সকল মেয়েদের টার্গেট হয়ে যায়। এতদিন রয় টার্গেট ছিল, এখন লাম টার্গেট, এবং সবাই লামকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে। আর লাম যখন ওয়াশরুমে থাকে তখন সকল মেয়েরা তার উপর পানি ঢেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর যখন লাম বাইরে আসে তখন সব মেয়েরা তার উপর বাস্কেটবল ছুটতে থাকে। আর তখন নাগাইসন সেখানে এসে লামকে রক্ষা করে। আর তখন নাগাইসন বলে তোমার মনে হয় রয়কে ডাক দিয়ে সব বলা উচিত, ও যেন সবার সামনে সে ক্লিয়ার করে যে তুমি ওর গার্লফ্রেন্ড নও। কিন্তু লাম বলে না, আমি একাই এটা ম্যানেজ করে নেব। তো এরপর যখন লাম ক্যাফেটেরিয়াতে আসে সেখানেও সবাই লামের দিকে তাকাতে থাকে, কিন্তু লাম সবাইকে ইগনোর করে চুপচাপ সিটে বসে লাঞ্চ করতে থাকে। আর তখন কিছু মেয়ে এসে লামের খাবার নষ্ট করতে থাকে, কেউ তার খাবারে কফি ফেলছে, কেউ লবণ দিচ্ছে, কেউ টিস্যু ফেলছে। তো এত কিছু করার পরে সব মেয়েরা লামের উপর জোরে জোরে হাসতে থাকে। আর তখন লাম রাগের মাথায় উঠে সবাইকে জিজ্ঞেস করে তারা সবাই কেন তাদের সাথে এমন করছে, যেখানে রয়ের সাথে তার কোনো সম্পর্কই নেই। কিন্তু কেউ লামের কথা বিশ্বাস করে না। আর লামের সাথে যে এমনটা হচ্ছিল এটা কিন্তু ওই তিন বড় লোক ম্যাক্স, অ্যাঞ্জেলিনা এবং হেমন দেখছিল,
এবং তাদের মধ্যে শুধুমাত্র হেমন নামে যে লোকটা রয়েছে তার লামের জন্য একটু খারাপ লাগে। আর তখন লামের আওয়াজ শুনে সেখানে রয় চলে আসে এবং রয় বলে লাম শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্য আমার বাসায় গিয়েছিল, তো ওকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলবে না। আর তখন কিছু ছাত্র এসে সেখানে পোস্টার বিলি করতে থাকে যেখানে লামের মুখের ছবি অন্য কোনো মডেলের শৈলী লাগিয়ে তারা পেস্ট করেছে। আর এই পোস্টারে লামের সম্পর্কে অনেক বাজে কথা তারা লিখেছে, যা দেখে রয় অনেক বেশি রেগে যায়, কিন্তু সে লামকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। আর তখন লাম সেই পোস্টার দেখে অবাক হয়ে যায় আর সে সবার উপর চিৎকার করে বলে তারা সবাই অনেক খারাপ মস্তিষ্কের মানুষ। কিন্তু এরপরে লাম আরো বেশি দুর্বল হয়ে যায় এবং সে কিছু বলার আর সাহসই পায় না। আর এর জন্য সে নিজেকে মনে মনে বলতে থাকে লাম প্লিজ কান্না করো না, কারণ তুমি জানো তুমি তো কোনো ভুল করনি, আর তুমি যদি সবার সামনে আজকে কান্না করো তাহলে সবাই তোমাকে আরো দুর্বল মনে করবে এবং আরো বেশি বিরক্ত করবে। আর এসব মনের কথা রয় শুনে ফেলে এবং সে রাগের মাথায় ভেতরে এসে লামের কাছে দাঁড়িয়ে সবাইকে বলে লামের সাথে আমি নিজে টিম আপ করেছি এবং লামের বাসায় আমি নিজে ওকে ডেকেছিলাম আমার সাথে শুধুমাত্র পড়ার জন্য। এ ব্যাপারে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেজন্য এসে আমার সাথে কথা বলে, লামের সাথে নয়। তো এই কথা শুনে সবাই হয়রান হয়ে যায়। আর অ্যাঞ্জেলিনা তখন রেগে এসে রয়কে বলে সবসময় লামকে কেন সাহায্য করো, তার না আছে ভালো গ্রেড, না আছে ব্যাকগ্রাউন্ড, না আছে চেহারা। আর তখন রয় বলে এসব ব্যাপারে আমার কিছু যায় আসে না। আর সবাই একটা কথা ভালো মতো জেনে নাও, আজকের পর থেকে কেউ লামকে নিয়ে খারাপ কিছু বলবে না, কারণ আজ থেকে লামের সকল সমস্যা আমার সমস্যা এবং লামের শত্রু আমারও শত্রু। আর যদি কেউ লামকে বিরক্ত করার চেষ্টা করো তাহলে সবার আগে আমার মুখোমুখি হতে হবে। আর এই কথা বলে রয় লামের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এরপর আমরা দেখি বাইরে এসে লাম রয়ের উপর অনেক রেগে যায়। সে কেন এমনটা করলো, কারণ আমাদের নায়িকা ভাবছে তুমি এমনটা করেছো এর জন্য সবাই ভাববে আমি আর তুমি প্রেম করছি, এতে করে সমস্যা আরো বৃদ্ধি পাবে। তখন রয় বলে আমি যেটা ঠিক মনে করেছি আমি সেটাই করেছি, আর এটা আমি করেছি তোমাকে রক্ষা করার জন্য। আর তোমার যদি এতে সমস্যা হয় আমি আর কখনোই তোমার কোনো ব্যাপারে বা কোনো সমস্যায় নাক গলাবো না। এই কথা বলে রয় সেখান থেকে চলে যায়। ভাল লাগছে পাঠটা। তো যাই হোক, এরপর বাড়িতে এসে লাম তার বান্ধবীকে এইসব ঘটনা বলে এবং সে বলে রয়ের সমস্যা কি, সে কেন আমার সাহায্য করতে চায়, তুই বুঝোস না কেন সাহায্য করবার চায়। তো যাই হোক, তখন লামের বান্ধবী তাকে বলে তোমার সাথে যেটা হচ্ছে এটার জন্য আসলে রয় নিজেকে দোষী মনে করছে, সেজন্য তোমাকে সাহায্য করতে চাচ্ছে, এখানে সমস্যাটা কি। কিন্তু ওই যে শালায় আছে নাগাইসন, যেটা আবার আমাদের নায়িকাকে পছন্দ করে, সে বলে তোমার উচিত যতটা সম্ভব রয়ের কাছ থেকে দূরে থাকবে। আর লাম ওর কথাই শুনে রাজি হয়ে যায়। আর তারপর আমরা দেখি আমাদের নায়িকার বান্ধবী তাদের দুজনকে পরীক্ষার তারিখ দেখে, আর সেটা দেখে আমরা জানতে পারি তাদের পরীক্ষা আর নায়িকার যে জুডো খেলার প্রতিযোগিতা একই দিনে পড়েছে। তো এর জন্য তারা চিন্তিত হয়ে পড়ে। তো তখন সিতুম বলে আমাদের কলেজের শিক্ষার্থীদের যে কাউন্সিলের ক্যাপ্টেন রয়েছে তারা যদি জুডোর হোস্টকে রিকোয়েস্ট করে তাহলে প্রতিযোগিতার তারিখ এগিয়ে আনা যাবে বা পিছিয়ে আনা যাবে। এটা শুনে লাম বলে ঠিক আছে, আমি শিক্ষার্থীদের কাউন্সিলর ক্যাপ্টেনের সাথে কথা বলবো। কিন্তু আমরা জানতে পারি ওদের কলেজের কাউন্সিলর বা ভিপি অ্যাঞ্জেলিনা এবং ম্যাক্স, মানে ওই বড় লোক দুটা। আর ওদিকে আমাদের দেখানো হয় অ্যাঞ্জেলিনা এবং ম্যাক্সকে এবং তাদের সাথে হেমনকেও দেখি আমরা। তো এখানে আমরা চিনিয়ে দিচ্ছি অ্যাঞ্জেলিনা হচ্ছে মেয়েটি, ম্যাক্স হচ্ছে ওপর দিকে চুলালাটা আর হেমন হচ্ছে নিচ দিকে চুলালাটা। তো সেখানে ম্যাক্স বলে রয় কেন ওই টাইমে পাগলের মতো লামকে রক্ষা করলো, ওর জন্য আমার সব কষ্ট পানিতে চলে গিয়েছে। আর তখন হেমন জানতে পারে ওইসব পোস্টার মানে লামের যে বাজে পোস্টার গুলো ওগুলো ম্যাক্সই ছাপিয়েছিল। তো এটা জানার পরে হেমন ম্যাক্সের উপর খেপে যায় যে তুমি একটা মেয়ে মানুষের সম্মান নিয়ে খেলছো, এটা কি ঠিক হচ্ছে, মানে ও বড়লোক হলো ওর ভিতর মানবতা আছে। তো যাই হোক, ম্যাক্স তখন বলে এটা আমি আমাদের বান্ধবী অ্যাঞ্জেলিনার জন্য করেছি, কারণ রয় লামের সাথে থেকে আমাদের অ্যাঞ্জেলিনাকে কষ্ট দিচ্ছে। কিন্তু হেমন তখন বলে তোমরা দুজনেই ভুল করেছো, তোমাদের এই ভুল কাজে আমাকে আর কখনোই পাবে না। এই কথা শুনে অ্যাঞ্জেলিনা রেগে যায় এবং বলে তুমি যদি এমনটা মনে করো তাহলে আমাদের বন্ধু হবার যোগ্যতা তোমার নেই। এবং হেমনকে অনেক কথা শুনিয়ে ম্যাক্স এবং অ্যাঞ্জেলিনা সেখান থেকে চলে যায়। আর তারপর যখন হেমন বাইরে আসে তখন আমরা দেখি দুটো লোক ওকে হুদায় ধাক্কা দিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আর তখন হেমনের সাথে তাদের ফাইট শুরু হয়। আর দূর থেকে দাঁড়িয়ে অ্যাঞ্জেলিনা এবং ম্যাক্স এটা দেখছিল এবং তারা হেমনকে সাহায্য করতে এগিয়ে আসে না। এবং আমার মনে হয় ওরা দুজনে এই লোকটাকে পাঠিয়েছে হেমনকে সাহায্য করার জন্য, কারণ আমরা তো জানি অ্যাঞ্জেলিনা আর ম্যাক্স কোন টাইপের মানুষ। তো যাই হোক, এখানে দুজন লোক হেমনকে অনেক খারাপ ভাবে মারছিল। আর তখনই লাম সাইকেল দিয়ে এখান দিয়ে যাচ্ছিল। আর আমরা জানি লাম কিন্তু অনেক ভালো জুডো খেলার, এরকম দুই একটা লোককে উল্টা পাল্টা করা কোনো ব্যাপার নয়। তো এসেই করে কি ওই দুটাকে টপ শিক্ষা দিয়ে দেয়। আর এটা দূর থেকে রয় দেখছিল আমাদের নায়ক সাহেব। তো যাই হোক, লাম ওদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তারপর সে হেমনকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, কিন্তু হেমন লামকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আরে ভাই, পার্ট নিবো অনলি আমাদের নায়ক রয়, তুই কে পার্ট নিবি, তুই কি নায়ক নাকি। তো যাই হোক, সেটাও বড় কথা নয়, পার্টনার অধিকার সবারই আছে। তো এরপর আমরা দেখি লাম রয়কে দেখতে পাই। আর তারপর তারা দুজনে একসাথে বাড়ি আসে এবং রয়ের বাড়িতে হোমওয়ার্ক করছিল। তো রয় তখন লামকে জিজ্ঞেস করে তুমি হেমনকে কেন সাহায্য করলো, তো তোমার শত্রু। তখন লাম হেসে বলে আমি কাউকে শত্রু মনে করি না, কাউকে শত্রু ভাবার মতো, কাউকে নিয়ে ভাবার মতো এত সময় আমার কাছে নেই, কারণ আমাকে গ্রাজুয়েশন করতে হবে, আমাকে জুডো প্রতিযোগিতায় জিততে হবে, আমার নিজের স্বপ্নগুলো অনেক, আবার নিজের স্বপ্ন পূরণ করতে হবে, এর মধ্যে কাউকে শত্রু বানানোর সময়ই আমার নেই। ভাই, এটা কিন্তু একটা ঐতিহাসিক কথা ছিল ভাই, সিরিয়াসলি বেস্ট ওয়ার্ড, একটা কিছু শিখলাম। তো যাই হোক, এর সাথে লাম আরো বলে এর জন্যই আমি সব সময় আমার আশেপাশের মানুষ এবং ক্লাসের শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করি এবং শান্তিতে থাকতে চাই, যদি কেউ ঝগড়া বাঁধাতেও চাই আমি যথাসম্ভব এড়িয়ে চলি। তো লামের মুখে এমন কথা শুনে
শুনে রয় মুগ্ধ হয়ে যায়, আমরাও মুগ্ধ হয়ে গিয়েছি। আর পরের দৃশ্যে আমরা দেখি লাম আর নাগাইসন তাদের স্কুলের ভিপি এবং সহ ভিপি ম্যাক্স এবং অ্যাঞ্জেলিনার সাথে কথা বলছে। তো এখানে লাম বলে যেহেতু তোমরা দুজন স্কুলের ভিপি এর জন্য অবশ্যই আমাদের সাহায্য করা উচিত। তো তারা তাদের সমস্যার কথা বলে, কিন্তু আমরা তো জানি ম্যাক্স আর অ্যাঞ্জেলিনা কোনটাই, যেটা আশা করেছি সেটাই হয়, ডাইরেক্ট না করে দেয় এবং উল্টো ওদেরকে টিটকারি করে যে এত ছোট লোকদের এত বড় বড় স্বপ্ন থাকা ঠিক নয়। আর এটা শুনে নাগাইসন অনেক রাগ হয় এবং সে বলে তোমাদের মতো লোকের হেল্প প্রয়োজন পড়বে না, আমরা নিজেরাই রাস্তা বের করে নেব, এবং রাগের মাথায় সেখান থেকে চলে আসে। আর এরপর আমরা দেখি লাম, সিটিম এবং লাগাইসন মানে ওরা তিন বন্ধু, লাগাইসন না নামাইসন মানে ওরা তিন বন্ধু শিক্ষার্থীদের কাউন্সিলর মানে ভিপির বিরুদ্ধে প্রোটেস্ট করতে থাকে এবং তাদের অধিকার চাইতে থাকে। আর সেখানে অ্যাঞ্জেলিনা এবং ম্যাক্সও আসে এবং ওদেরকে সরানোর চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে সরে না। আর এরপর নাগাইসন একটা সাংবাদিক নিয়ে আসে আর সে নাকি ওর বন্ধু। তো যাই হোক, সে লামের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। আবার তখনই নাগাইসনের একটা কল আসে, সেজন্য সে ওখান থেকে চলে যায়। আর তখন সাংবাদিক যখন একা লামের সাথে ছিল তখন সে লামকে বলে খবর বানানোর জন্য প্রোটেস্টের কিছু ছবি নিতে হবে, তো আমি চাই তুমি তোমার ওই স্লোগানওয়ালা জামাটা আবার পরে নাও। কিন্তু এখন উল্লেখ অলরেডি একবার বৃষ্টি হয়েছে যার জন্য ওই পোশাকটি ভিজে গিয়েছে, তো ওটা এখন পরা সম্ভব না। কিন্তু তারপরেও ছেলেটি জোর করে, তো এরপর লাম ওই ড্রেসটি পরে আর ওটা তার শরীরের সাথে একেবারে খারাপ ভাবে আটকে ছিল, বিষয়টা একটু খারাপ দেখাচ্ছিল। তো সাংবাদিক প্রোটেস্টের অনেক ছবি তুলে, অনেক ভঙ্গিমায় ছবি তুলে লামের, কিন্তু লামের ব্যাপারটা অস্বাভাবিক লাগে যে কেমন কেমন করে ছবি তুলছে, আমাদের কাছে অস্বাভাবিক লাগে। আর আমরা মোটামুটি বুঝতে পারি এই শালা সাংবাদিকের হয়তো উদ্দেশ্য ভালো না। আর তখন সেখানে রয় চলে আসে এবং সে ওই সাংবাদিকের মাইন্ড রিড করে ফেলে যে ওই খারাপ জায়গার ছবি তুলছে। তো এটা জানার পরে রয় রেগে যায় এবং ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এটা দেখে লাম সেখানে আসে এবং উল্টো রয়ের সাথে পিক আপ নিতে থাকে। আর তখন রয় শুধুমাত্র একটা কথাই বলে, ওই শালার ক্যামেরা চেক করো। আর ক্যামেরার যখন ছবি তারা দেখে তখন ওদের সাথে সাথে আমরাও হয়রান হয়ে যাই, মানে শালাই নাকি প্রোটেস্টের ছবি তুলতে এসেছে। তো যাই হোক, এরপর ওই ছেলেটিকে তাড়িয়ে দেওয়া হয়। আর তখন রয় লাম এবং নাগাইসনকে বোঝায় এইভাবে প্রোটেস্ট করে কোনো লাভ নেই, কেউ তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবে না, ওদেরও কিছু হবে না। কিন্তু তারা দুজন রয়ের কথা শুনেই না, উল্টা রয়কে উল্টা পাল্টা বলে তোমার সাহায্য তো আমরা চাইনি। তো যাই হোক, ওরা দুজন প্রোটেস্ট করতে করতে দিন হয়ে যায়, তাদের সাহায্য করার জন্য একটা ছাত্রছাত্রীও আসে না। আর এদিকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে তাদের তাবু ফুটো হয়ে যায়, দেখতে দেখতে অনেক ফুটো হয়। তার বন্ধু নাগাইসন তো চলে গিয়েছে, কিন্তু লাম একা থাকে এবং ভিজে অজ্ঞান হয়ে যায়। কিন্তু রয়ের ওদিকে তো ঘুম আসে নাই, সে চলে এসেছে তার নায়িকার জন্য এবং এসে দেখে অজ্ঞান, তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে। তো জ্ঞান ফিরতে লাম রয়ের উপর চিল্লাতে থাকে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আর তখন রয় বলে হসপিটালের বিল আমি দিয়ে দিয়েছি। আর তখন লাম শান্ত হয়। আর তখন লামের মা চলে আসে এবং রয়কে দেখে মনে করে এটা হয়তো আমার মেয়ের বয়ফ্রেন্ড হবু স্বামী, আর এজন্য সে রয়কে নানা প্রশ্ন করতে থাকে। কিন্তু রয় তখন লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায় বেচারা। তো যাই হোক, রয় চলে যাওয়ার পর লাম তার মাকে সবকিছু বলে যে এটা আমার ক্লাসমেট, এটা আমার বয়ফ্রেন্ড নয়। কিন্তু তখন লামের মা বলে বয়ফ্রেন্ড হিসেবেও খারাপ নয়। তো যাই হোক, এটা আমি মানিয়ে বললাম। তো যাই হোক, এরপর আমরা লাম আর তার মায়ের অনেক সুন্দর মুহূর্ত দেখি। আর এরপর আমরা দেখি আমাদের নায়ক লামের জন্য সোজা ভিপির সাথে মানে অ্যাঞ্জেলিনার সাথে দেখা করে এবং রয় তাকে বলে জুডো প্রতিযোগিতার ডেট এগিয়ে আনার জন্য তুমি কি চাও। মানে হিরো সবসময় হিরোর মতোই কথা বলে, ডাইরেক্ট কথা। তো এই কথা শুনে অ্যাঞ্জেলিনা রয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর এখানে দৃশ্যর কাট হয়, আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলিনা রয়ের কাছ থেকে কি নিয়েছে। আর এরপর আমরা দেখি লামের কাছে তার বন্ধু আর হেমন মানে যে আগে ম্যাক্স অ্যাঞ্জেলিনার বন্ধু ছিল সে আসলে ওদের সাথে যোগ দিয়েছে এবং ও বলে কাউন্সিলর জুডো প্রতিযোগিতার প্রতিষ্ঠানকে ডেট এগিয়ে আনার অনুরোধ করেছে। আর এর সাথে সাথে জুডো প্র্যাকটিস করার জন্য তোমাকে একটা ক্লাবের জায়গাও দেওয়া হয়েছে। এটা শুনে লাম তো অবাক হয়ে যায় এবং খুশি হয়ে যায়। আর আমরা জানতে পারি হেমনও তাদের সাথে ক্লাবে যুক্ত হবে। এখানে হেমন আবার লামের যে বান্ধবী রয়েছে সেতুং ওর প্রেমে পড়েছে। তো যাই হোক, এরপর তারা যখন জুডো ক্লাবটা খুঁজতে যায় তখন দেখে সেটা অনেক নিরিবিলি একটা জায়গায়, পরিত্যক্ত একটা বাড়ি। তবে তারপর একটা জায়গা তো হলো, তো এখানে তাদের সবাই মিলে অনেক পরিষ্কার করতে হবে। আর অন্যদিকে আমরা দেখি জর্জ আর রয় যখন একসাথে বসে কথা বলছিল তখন ওই টিএক্স মানে ওই লাল চোখের ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের আওয়াজ শুনতে পায়, যেটা সে এলাকা থেকে আসছিল যেখানে লামদের জুডো ক্লাব ওই নির্জন জায়গায়। তো জর্জ আর রয় সেখানে আসে এবং ওখানে এসে একটা লাশ দেখতে পায়। তবে এই লাশটা লামদের পরিচিত কোনো বন্ধুর ছিল না, অন্য কোনো মানুষের। তবে তারা পরিষ্কার বুঝতে পারে টিএক্স এদিকেই থাকে। আর এদিকে আমরা দেখি সবাই ক্লাব পরিষ্কার করার পরে যার যার মতো বাড়ি যেতে থাকে। তো লাম যখন সবার শেষে সাইকেল নিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে একটা হাত লামকে প্রায় ধরেই ফেলবে, কিন্তু তার আগে সেখানে কেউ একজন এসে ওই হাতটা আটকিয়ে ফেলে। তো আমরা ভাবি ওটা টিরেক্স হবে, কিন্তু এরপরে যখন ক্যামেরা নেওয়া হয় আমরা দেখি এটা একটা মেয়ে, আর এটা ছিল হচ্ছে ফক্সি ফ্রিট আর তার নাম হচ্ছে মেলোই। তো এখানে আমি একটু চাইনিজ মিথ বুঝিয়ে বলি। চাইনিজ মিথে ধারণা করা হয় সাদা যে ফক্স বা শিয়াল আছে সেগুলো একটা ভ্যাম্পায়ার বা আত্মার মতো, ওগুলো মানুষের রক্ত খায় এবং ওগুলো মানুষের রূপে আসতে পারে। মানে আমাদের দেশে নাগিনের যে থিওরিটা রয়েছে সাপ থেকে মানুষ হয়, ওটা হচ্ছে চাইনিজদের থিওরি, শিয়াল থেকে মানুষ হয়, সুন্দর সুন্দর মেয়ে হয়। তো যাই হোক, রয় তাকে বলে তুমি কি চাও, এখানে কেন এসেছো আর কেন ওকে মারতে যাচ্ছিলে। তখন মেলি বলে আমি মানুষকে বিপদে ফেলতে চাই না, আমি ওর রক্ত খেতে চাইনি, আমি এখানে এসেছি একটা ভ্যাম্পায়ারকে খুঁজতে, তার নাম হচ্ছে জর্জ এবং ওর সাথে জর্জের গন্ধ পেয়েছিলাম আমি, এজন্য আমি ওকে আটকাতে চেয়েছিলাম। আর জর্জের নাম শুনে রয়তা একবারে চুপ হয়ে যায়, জর্জ হচ্ছে ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তো এরপর ওই ফক্সিপিট মানে মেলোই নামে ওই ফক্সিপিট রয়কে জিজ্ঞেস করে তুমি কি জর্জকে চেনো, কারণ ও একটা ভ্যাম্পায়ার। কিন্তু রয় মানা করে দেয়, সেখান থেকে চলে যেতে
যেতে থাকে। আর তখন মেলোয় আবার সামনে আসে, বলে প্লিজ তুমি বলো না জর্জ কোথায়, কারণ আমি ওকে অনেক অনেক বেশি ভালোবাসি। গত 200 বছর ধরে পুরো পৃথিবীতে ওকে আমি খুঁজছি, আর তারপর এখানে এসে 200 বছর পর ওর গন্ধ পেয়েছি। আর তখন জর্জ বলে ও হয়তো নিরিবিলিতে বাঁচতে আলাস্কা চলে গিয়েছে, তুমি সেখানে গিয়ে ওকে খুঁজতে পারো। আলাস্কা মানে হচ্ছে একেবারে দুনিয়ার শেষ প্রান্ত। তো যাই হোক, রয় 7-5 বুঝ দিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপর রয় বাড়িতে এসে এবার জর্জকে মেলের ব্যাপারে জিজ্ঞেস করে এবং বলে মেলোই নামে একটা ফক্সিপিটের সাথে আমার দেখা হয়েছিল। তো জর্জ তো এবার পড়ে যায় বিপদে, বলে তুমি তো আবার বলে দাওনি আমি এখানে রয়েছি। রয় হেসে বলে তুমি আগে আমাকে এটা বলো যে মামলাটা আসলে কি, ওই ফক্সিপিটটা আসলে কে ছিল। তখন জর্জ বাধ্য হয়ে পুরো কাহিনী বলে। সে বলে ফক্সিপিটের সাথে 200 বছর আগে একটা জঙ্গল আমি দেখেছিলাম ও মানুষের পাতন একটা ফাঁদে আটকা পড়েছে, সাহায্যের জন্য চিৎকার করছিল। তো আমি তাকে বাঁচাই, পায়ে পট্টি লাগিয়ে দেই, আর তখন আমাদের মধ্যে অন্তরঙ্গ সময় আসে এবং কিস করে ফেলি। তো কিসের সময় ওর ভেতর থেকে ফক্সিপিটের একটা বাজে গন্ধ আসে, যেটা আমার একদমই সহ্য হয় না। মানে এখানে বোঝানো হয়েছে ফক্সিপিটদের শরীরে গন্ধ আর কি, বাজে গন্ধ। তো এর জন্য সে ওখান থেকে চলে এসেছে, আর ওই কিসটাকেও সিরিয়াসলি নিয়ে আজ 200 বছর ধরে আমাকে খুঁজছে। আর তখন রয় বলে তুমি তাহলে ওই মেয়েটিকে 200 বছর ধরে কেন ঘোরাচ্ছ? একটা ফক্সিপিট কম ভালোবাসলে একজনের পেছনে 200 বছর ঘোরে? তোমার মনে হয় ওর সাথে দেখা করে সবকিছু সত্যি বলা উচিত, মানে ডাইরেক্ট বলে দাও তোমার গন্ধে আমার সমস্যা। তখন জর্জ বলে ও বিশ্বাস করবে না যে শুধুমাত্র ওর বাজে গন্ধের জন্য ওকে আমি ছেড়েছি, কিংবা এটা বলতেও কেমন শোনায়। মানে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি জর্জ হয়তো ফক্সিপিট পছন্দ করে না বা চেহারা পছন্দ হয়নি, কিন্তু ওদিকে বেচারা মেল তো এসব যায় না, সে 200 বছর ধরে জর্জকে পাগলের মতো খুঁজছে। আর পরের দৃশ্যে আমরা দেখি লাম রয়ের বাড়িতে পড়তে এসেছে, মানে স্কুল থেকে তো ওদের দুজনকে একসাথে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে। তো সেখানে পড়ার মাঝে মাঝে সে করেছে কি রয়ের জন্য ফ্রাইড রাইস বানিয়ে খাইয়েছে। তারপর অনেকক্ষণ পড়ার পরে ফাইনালি লামের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যায়, মানে তার অ্যাসাইনমেন্ট পূরণ হয়েছে। এখন থেকে রয়ের বাড়ি তার আসার প্রয়োজন পড়বে না, একসাথে পড়ার দরকার পড়বে না। আর তখন রয় করে কি ফ্রিজ থেকে লামকে অনেক খাবার এনে দেয়, আর বলে এই জিনিসগুলোর মেয়াদ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তো এখানে নষ্ট করার চেয়ে তুমি এগুলো রেখে দাও, বাড়িতে গেলে তোমার কাজে লাগবে। তো আমাদের নায়িকা খাবার পেয়ে খুব খুশি হয়, মানে নায়িকাকে আসলে খুবই নিরীহ দেখানো হয়েছে, মানে বাড়তি পাট বা লজ্জা এরকম কোনো কিছু না। গরিব মানুষ খাদ্য দিচ্ছেও কামে লাগবে, আমার সমস্যা কি? তো এরপর বাড়িতে আসার পরে সে যখন ওই খাদ্যগুলো খাচ্ছিল তখন লামের রয়কে অনেক মিস হতে লাগে, মানে লাম আসলে মনের অজান্তে রয়কে অনেক পছন্দ করা শুরু করেছে। আবার ওদিকে আমরা রয়কেও দেখে সে বারবার লামকে মনে করছে, কারণ লাম যখন এখানে পড়তে আসতো সে রয়ের এক্সট্রা কেয়ার করতো, ঘর পরিষ্কার করতো, রান্না করে দিত। এর 2 দিন পরে আমাদের দেখানো হয় আজকে হচ্ছে কে কেমন অ্যাসাইনমেন্ট করেছে তার রেজাল্ট দিবে। তো ক্লাসে প্রথমেই প্রফেসর অনেক বেশি জোরে লামকে ডাকে। তো লাম তো ভয় পেয়ে প্রফেসরের কাছে যেতে থাকে, কিন্তু প্রফেসর লামকে বকা দেয় না, উল্টো প্রশংসা করে যে আজকে সবচেয়ে সেরা অ্যাসাইনমেন্ট হয়েছে লামের। লাম এটা শুনে তো খুব খুশি হয় এবং হাসি নিয়ে রয়ের দিকে তাকায়, কিন্তু রয় তো আমাদের রয় শালাই কোনো রিয়াকশনই দেয় না, সেই তো যাই হোক, এরপর ক্লাস শেষ হওয়ার পরে লাম রয়কে অনেক ধন্যবাদ জানায় এবং বলে এই সবকিছু শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে, এবং সেটাও বলে তুমি আমাকে এত সাহায্য করেছো, এর জন্য আমি তোমাকে ট্রিট দিতে চাই, বলো কি ট্রিট দিতে পারি? তো প্লিজ বলো তুমি ট্রিটে কি খেতে চাও? তখন রয় বলে তোমার হাতে বানানো ফ্রাইড রাইসটা মনে হয় সবচেয়ে বেস্ট। আর তখন লাম বলে ঠিক আছে, আজ রাত 8টার সময় আমি তোমার বাড়িতে আসছি, তোমাকে আমি ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াবো। তো এই কথা শুনে রয় অনেক খুশি হয়, আর তারপর বাড়িতে এসে রান্নাঘরে ফ্রাইড রাইস বানানোর যা কিছু আছে সব রেডি করে রাখে, আর সে পাগলের মতো ওয়েট করতে থাকে কখন লাম আসবে। মানে যে ছেলেটা কাউকে পাত্তাই দেয় না সেই ছেলেটা বসে রয়েছে কখন লাম আসবে। আবার ওদিকে আমরা দেখি লাম দ্রুত কাজ শেষ করেছে রয়ের বাড়িতে যাবে বলে, কিন্তু তখন নাগাইসনের চাবির রিং হারিয়ে যায়, যেটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই চাবির রিংটা লামই নাগাইসনকে গিফট করেছিল স্কুলে পড়ার সময়। তো এটার জন্য নাগাইসন অনেক বেশি নিজেকে চিন্তিত দেখায়, হাই হারাই গেছে। আর ওকে চিন্তিত দেখে লাম করে রিং খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে অলরেডি 8টা পার হয়ে যায়। আর ওদিকে রয় কিন্তু লামের জন্য অপেক্ষা করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে রয়ের জন্মদিন, সে পার্টি রাখেনি একটা কারণেই, কারণ লাম আসবে বলে। সে লামের সাথে একা তার 224তম জন্মদিন সেলিব্রেট করতে চেয়েছিল, কিন্তু ওদিকে নাগাইসনের নাকি চাবির রিং হারিয়ে গিয়েছে ওই হালার পুত্রের জন্য। এখন লামের ওটা খুঁজতে হবে, আর সেটা খুঁজতে খুঁজতে লামের অনেক দেরি হয়ে যায়। আর এদিকে আমাদের রয় কিন্তু এখনো লামের জন্য অপেক্ষা করছে। তো এরপর যখন লাম নাগাইসনের চাবির রিং ফাইনালি খুঁজেই পায়, তখন এটা দেখে তারা দুজনে অনেক খুশি হয়, কিন্তু আমার মনে হয় নাগাইসনের কানের তলায় একটা লাড়তে পারতাম, তোর চাবির রিং হারাই কেমনে। তো যাই হোক, তখন নাগাইসন লামকে মনে করিয়ে দেয় আজকে তোমার কারোর সাথে দেখা করার কথা ছিল, আহারে আদিক্ষেতা। তো এই কথা শুনে লাম ভাবে আজকে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, এত রাতে রয়ের বাড়িতে যাওয়া কি ঠিক হবে? আর তখন সে জর্জকে কল করে বলে সে যেন রয়কে বলে দেয় আমি আজকে যেতে পারবো না। আর এই কথা শুনে জর্জ এমনটাই করে, আর জর্জ রয়কে বলে লাম আজকে আসতে পারবে না। এই কথা শুনে রয় এত রেগে যায় যে সব খাবার ডাস্টবিনে ফেলে দেয়, আর রয়কে এমনটা করতে দেখে জর্জের একদমই ভালো লাগে না, আর সে লামকে কল করে সব বলে, এবং এটাও বলে আসলে আজকে রয়ের জন্মদিন, ও তোমার সাথে ওর জন্মদিন পালন করতে চেয়েছিল, আর এর জন্যই অধীর হয়ে তোমার জন্য অপেক্ষা করছিল। তো এটা শোনার পরে নায়িকার কেমন লাগতে পারে। লাম দ্রুত রয়ের সাথে দেখা করতে তার বাড়িতে আসে এবং রয়কে অনেক সরি বলতে থাকে, কিন্তু আমাদের নায়ক সাহেব তো এমনি পাটের এখন তারও অভিমান করছে। তো লামকে সে কোনো রেসপন্স বা পাত্তাই দেয় না, তাকে ইগনোর করতে থাকে। আর তখন লাম জোর করে রয়কে সেই জায়গায় নিয়ে আসে যেখানে ছোটবেলায় তার পরিবারের
সাথে সে জন্মদিন পালন করতে আসতো। তো এখানেও সে রয়ের রাগ ভাঙানোর চেষ্টা করে, এমনকি সে তাকে খাবারের জন্য খাবারও দেয়, কিন্তু রয় খায় না। আর এরপর শেষে রয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটা কাপ কেক দেয়, আর এটা দেখে রয় অবাক হয়ে যায়। রয় তখন বলে, তুমি কিভাবে জানো আজকে আমার জন্মদিন? লাম তখন বলে, আমি তো অনেক স্মার্ট তাই। আর এরপর সে রয়কে বলে, আমি যখন এক বলবো তখন তুমি ফু দেবে। তো এরপর যখন লাম তার ঘড়ির দিকে তাকিয়ে সময় গুনতে থাকে আর তারপর এক যখন বলে তখন রয় ফু দেয়। আর তখন আমরা দেখি সামনের বিল্ডিং এর সকল লাইট এমন ভাবে বন্ধ হয় দেখে যেন মনে হচ্ছে মোমবাতি, যা দেখে রয় আরো মুগ্ধ হয়ে যায়, কারণ এই প্রথমবার তার জন্মদিন এত স্পেশাল লাগলো। এবং এরপর রয় মন থেকে লামকে ধন্যবাদ জানায় এবং তারা দুজনে অর্ধেক অর্ধেক কেকের মজা নেয় আর এর সাথে অনেক কথা শেয়ার করে। তো এরই মধ্যে লামের আবার ঘুম আসতে থাকে এবং সে রয়ের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে, কিন্তু লাম এত গভীর ঘুমে ছিল যে রয় তাকে ওঠাতে পারেনি। তো এইভাবে তাদের রাত কেটে সকাল হয়ে যায়। আর সকালে ঘুম থেকে ওঠার পর লাম অনেক লজ্জিত হয় আর রয়কে বারবার সরি বলতে থাকে যে আমার জন্য সারা রাত তোমাকে কষ্ট করতে হলো। তো যাই হোক, পরের দিন সকালে লাম রয়কে অনেক সুন্দর একটা পার্কে নিয়ে আসে এবং সেখানে তারা দুজন অনেকগুলো রাইডসে ওঠে। আর এরপর লাম রয়কে বড় একটা টেডি বিয়ার গিফট করে উপহার হিসাবে। আর তারপর সে রয়কে নতুন নতুন জিনিস দেখাতে থাকে। আর এত জিনিস দেখে আর এত রাইডসে ওঠার পরে রয়ের রিয়াকশন কিন্তু সাধারণই ছিল, মানে ওরে বানাইছে কি দিয়া সিরিয়াসলি, মানে রয় একটুও খুশি হয়নি। ওর ভালো একটা ডক্টর দেখানো দরকার, আমি সাজেস্ট করবো কলিকাতা হারবাল। তো যাই হোক, লাম মনে মনে ভাবতে থাকে রয় কেন খুশি হচ্ছে না, আমি এমন কি করতে পারি যেটা রয়কে খুশি করবে। কিন্তু রয় তো লামের সব মনের কথা শুনতে পারছে। তো তখন লামের একটা বুদ্ধি আসে, সে রয়কে নিয়ে অনেক বড় একটা রাইডে যায় যাতে রয় রাইডটিতে মজা নিতে পারে। কিন্তু এটা ঠিক ভেতরে ভেতরে অ্যাকচুয়ালি লামই ভয় পাচ্ছিল ওই রাইডটিতে, কারণ সে উঁচুতে ভয় পায়। কিন্তু সে রয়কে শুধুমাত্র খুশি করার জন্য ওই রাইডে বসে এবং মনে মনে কথা বলতে থাকে, লাম কোনো ব্যাপার না, কিছুই হবে না, এটা শুধুমাত্র একটা রাইড, কেউ যেহেতু পড়েনি তুইও পড়বি না। কিন্তু লামের এইসব কথা কিন্তু রয় শুনছে এবং সে মনে মনে লামের উপর হাসতে থাকে। তো রাইড শেষ হওয়ার পর লাম রয়ের সামনে মিথ্যে রিয়াক্ট করে যে আমি তো একটুও ভয় পাইনি, কিন্তু পরেই লামের মাথা করতে থাকে এবং সে যখন পড়েই যাচ্ছিল তখন রয় লামকে ধরে ফেলে। তো লাম রয়ের জন্য যেহেতু এত কিছু করলো সেজন্য রয় লামকে ফাইনালি একটা ধন্যবাদ দেয় এবং একে অপরকে দেখতে থাকে। আর এরপর রয় বাড়িতে এসে পিয়ানো বাজাতে বাজাতে লামের কথা ভাবতে থাকে। আর এদিকে লাম যখন বাড়িতে যাচ্ছিল সে রাস্তায় মেলইকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। আর লাম যেহেতু অনেক ভালো মনের একটা মানুষ ছিল, মেলইর উপর তার অনেক দয়া হয় এবং ওকে সাথে করে বাসায় নিয়ে আসে এবং মেলইকে খাবারের জন্য খাবার দেয়। তো যাই হোক, মেলইকে তো তোমরা চিনতে পেরেছো। তো এরপর যখন বাড়িতে লামের বন্ধু আর মা আসে তখন তাদের অনেক বুঝিয়ে মেলইকে তাদের বাড়ি কিছুদিন রাখার ব্যবস্থা করে। তো এরপর মেলই তার এমন অবস্থার কারণ বলতে থাকে, সে বলে অনেক দূর থেকে আমি এসেছি আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর তারা নিজেদের মধ্যেই কথা বলতে শুরু করে। আর তখন সিতুম লামকে একা নিয়ে কাল সারা রাত বাইরে থাকার কারণ জিজ্ঞেস করে, যে কাল সারা রাত কার সাথে ছিলি, রয়ের সাথে ছিলি না তো? এটা শুনে লাম হাসতে থাকে এবং সে বলে আরে এরকম কিছু হয়নি, এবং সে পুরো কথা না বলে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি আমার কাছে সিরিজটা ভালো লাগতেছে। তো যাই হোক, পরের দিন লাম কলেজে যায় এবং সেখানে সে শুধুমাত্র রয়কেই খুঁজে, কিন্তু রয় সেদিন স্কুলে বা কলেজে আসেনি। তো এই জন্য সে রয়কে স্যুপ দেওয়ার অজুহাতে রয়ের বাড়িতে চলে আসে। আর তখন জর্জ তাকে বলে রয় ইউনিভার্সিটির চ্যারিটি ফাংশনে গিয়েছে এবং লামকেও বলে তুমি কেন গেলে না? তখন লাম বলে এই ধরনের অনুষ্ঠান আমার ভালো লাগে না, কারণ আমার কাছে ভালো কোনো পোশাকই নেই আর আমি ভালো নাচও করতে পারি না। তখন জর্জ বলে তুমি চিন্তা করো না, আমি এখনই এই সমস্যার সমাধান করছি। তো এরপর জর্জ করে কি সব থেকে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং মেকআপ আর্টিস্টের সাহায্যে লামকে সাজিয়ে দেয় এবং এখন লামকে দেখতে সেই লাগছিল। আর তাকে দেখে জর্জ 1 মিনিটের জন্য হলো অবাক হয়ে যায়। আর তখন লাম জর্জকে বলে ব্যাপারটা কি তোমার কাছে খারাপ লাগছে না? তখন জর্জ বলে তুমি বেশি চিন্তা করো না, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, আর রয় যখন তোমাকে এভাবে দেখবে সেও অবাক হয়ে যাবে। তো এটা শুনে লাম মনে মনে খুশি হতে থাকে। আর তারপর জর্জ লামকে গাড়িতে করে নামিয়ে দেয়। তো সেখানে লামের সাজসজ্জা পরিপূর্ণ করার জন্য জর্জ তার হাতের একটা আংটি তাকে পরিয়ে দেয় এবং ভেতরে যেতে বলে। আর এরপর লাম ভয় পেতে পেতে ভেতরে আসে এবং সেখানে তার বন্ধুরা তাকে নতুন ভাবে দেখে পুরো অবাক হয়ে যায় এবং তার অনেক প্রশংসা করতে থাকে। আর তখনই সেখানে শিক্ষার্থীদের কাউন্সিলর যে প্রেসিডেন্ট মানে অ্যাঞ্জেলিনার নাচের ঘোষণা করা হয় এবং তাকে দেখার জন্য সবাই সামনের দিকে আসে। কিন্তু এরপর যখন অ্যাঞ্জেলিনা স্টেজে আসছিল, অপর পাশ থেকে তার সাথে নাচ করার জন্য রয় স্টেজে আসে আর তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে লাম, কারণ অ্যাকচুয়ালি লামের সাথে তো রয়ের ইয়ে চলছে। তো এরপর আমরা দেখি রয় অ্যাঞ্জেলিনার সাথে নাচ করে আর এসব লাম একদমই সহ্য করতে পারছিল না আর এর জন্য সে রয়ের সাথে দেখা না করেই চলে যায়। কিন্তু লাম চলে যাওয়ার সময় রয় তাকে দেখতেও পায়। তো আমরা হয়তো বুঝতে পেরেছি যে আসলে তলে তলে কি হয়েছে। যাই হোক, দেখি ভবিষ্যতে কি হয়। তো তখনই করে কি রয় অ্যাঞ্জেলিনাকে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর সে লামের পেছনে যখন যাচ্ছিল তখন অ্যাঞ্জেলিনা রয়কে থামানোর চেষ্টা করে। আর রয় তখন সবার সামনে বলে আমি তো তোমার সাথে প্রথম নাচ করার জন্য চুক্তি করেছিলাম, যেটা এখন পূরণ হয়ে গিয়েছে, এখন তুমি আমাকে আর আটকাতে পারবে না। তো এই কথা বলে রয় সেখান থেকে চলে যায়। তো আমরাও বুঝলাম যে কারণটা কি ছিল, মানে ওই জুডো প্রতিযোগিতার ডেটটা এগিয়ে এনেছিল। তো যাই হোক, রয় দ্রুত বাইরে এসে লামকে খুঁজতে থাকে আর রয় তাকে দেখতেও পায়। অ্যাকচুয়ালি লাম অনেক মন খারাপ করে চলে যাচ্ছিল এবং মনে মনে রয়কে নিয়ে অনেক স্মৃতি সে মনে করছিল। আসলে সে এখন রয়কে অনেক বেশি পছন্দ করা শুরু করেছে, হয়তো ভালোবাসতে শুরু করেছে এবং সে নিজেকে মনে মনে বলে আমার এখানে আসাই ঠিক হয়নি, কারণ হয়তো রয় তাকে দেখতেই চায় না। কিন্তু এসব মনের কথা রয় শুনতে পায়, কারণ সে লামের পেছনে পেছনে যাচ্ছিল। তো এরপর লাম তার বাড়িতে এসে রয়ের ব্যাপারে যখন ভাবছে, রয়
লামের বাড়ির বাইরে দাঁড়িয়ে দূর থেকে লামকে দেখছে। আর তখন সে বুঝতে পারে লাম এখন তাকে অনেক বেশি পছন্দ করে, মানে রয়কে অনেক বেশি ভালোবাসে, এটা রয় বুঝতে পারে। তো এরপর রয় বাড়িতে এসে জর্জের উপর অনেক রাগ করতে থাকে যে কেন লামকে পার্টিতে পাঠিয়েছো, তুমি কি জানো এই কাজ করার কারণে লাম কতটা কষ্ট রয়েছে। জর্জ বলে আমি তো তোদের দুজনকে জাস্ট এক করতে চাই। আর রয় তখন বলে অন্যদের ব্যাপারে তোমার নাক গলাতে হবে না, আর আমি এমনিতেই লামের সাথে বন্ধুত্ব ভেঙে দেবো। আর এরপর রয় সেখান থেকে চলে যেতে থাকে। আর জর্জ তখন পেছন থেকে বলে আমি জানি তুমি সেই সুদের জন্য এটা করছো যাকে তুমি আজও ভুলতে পারোনি। সুদ মানে হচ্ছে ওর যে আগের গার্লফ্রেন্ড ছিল রয়ের 200 বছর আগের, সেটার কথা। তো যাই হোক, জর্জ আরো বলে তোমাকে এখন তোমার জীবনকে সামনে এগিয়ে নিতে হবে। কিন্তু রয় কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এখানে জর্জের কিন্তু আমি ফ্যান হয়ে গিয়েছি, মানে জর্জ আসলে অনেক ভালো একটা বন্ধু, রয়কে অনেক ভালোবাসে এবং এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তো পরের দৃশ্যে আমরা দেখি লাম যখন জর্জের দেওয়া ড্রেসগুলো ফেরত দিতে যাবে তখন সেটি থেকে জর্জের রিং বাইরে পড়ে যায়, যা দেখে মেলোই অবাক হয়ে যায়। আর লামকে বলে তুমি এই রিং কোথায় পেয়েছো? তখন লাম বলে এটা আমাকে রয়ের কাজিন মানে জর্জ দিয়েছে। এ কথা শুনে মেলোই জর্জের ঠিকানা জানতে চায়। আর এরপর মেলোই ঠিকানা জানার পরে সোজা জর্জের গাড়ির সামনে চলে আসে। তাকে দেখে জর্জ তো অবাক হয়ে যায়, শকড হয়ে যায়। তো এরপর জর্জ মেলোইকে সাথে করে একটা বারে আসে। তো এখানে মেলোই তাকে বলে 200 বছর আগে তুমি জবে থেকে আমার জীবন বাঁচিয়েছো, তখন থেকে আমি পাগলের মতো তোমাকে খুঁজছি। আর এখানে মেলোই সরাসরি জর্জকে তার ভালোবাসা প্রকাশ করে ফেলে, মানে প্রপোজ করে। কিন্তু যেমনটা আমরা 3য় নম্বর পার্টে দেখেছি যে জর্জ ফ্রক্সিপিটের স্মেল বা গন্ধ সহ্য করতে পারে না, তাই এই জন্য সে মেলোর কাছ থেকে পিছু ছড়ানোর জন্য একটা মিথ্যা কাহিনী বলে। সে বলে আমি অন্য একটা মেয়েকে অনেক পছন্দ করি এবং ওকে আমি এত বেশি ভালোবাসি যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এমনকি ওই মেয়েটি আগে মানুষ ছিল আর এর জন্য আমি ওকে কামড় দিয়ে আমার মতো ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছি। তো এই কারণে আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না, কারণ আমি যেহেতু তোমার সাথে সম্পর্ক করি আমার ভালোবাসার সাথে প্রতারণা করা হবে। এটা শুনে মেলোর মন এত ভেঙে যায় যে তারপরে সে নিজেকে সংবরণ করে এবং জর্জকে বলে ওই মেয়েটা কতটা ভাগ্যবতী যাকে তুমি পছন্দ করো, ইস ওই মেয়েটা যদি আমি হতাম। আর তারপর অনেক কান্না করতে থাকে। আর জর্জকে আমরা দেখি সে মেলোইকে বোকা বানিয়ে মনে মনে অনেক খুশি হচ্ছিল। আর অন্য দৃশ্যে আমরা দেখি লামকে তার বন্ধু বলে যখন সে চ্যারিটি ফাংশন থেকে রেগে চলে গেল তখন রয় সবার সামনে নিজেকে অ্যাঞ্জেলিনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল এবং ওখানে রয় বলেছিল অ্যাঞ্জেলিনার সাথে তার নাকি একটা নাচের চুক্তি ছিল। আর আমি যেটা বুঝতে পেরেছি হয়তো সেই চুক্তিটাও করেছিল এজন্যই যাতে তুই একটা জোডো ক্লাব পাস এবং প্রতিযোগিতার ডেটটা এগিয়ে আনা হয় বা তারিখটা পরিবর্তন করা হয়। তো এটা জানার পর লাম আরো খুশি হয়ে যায় এবং সে ভাবে এর মানে রয় শুরু থেকে আমাকে সাহায্য করেছে। আর তারপর লাম আবার রয়ের সাথে দেখা করতে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রয় এবার লামকে আবার এড়িয়ে চলছে। তবে তারপরেও লাম জোর করেই রয়কে তাদের জুডো টিমের সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় এবং তাকে ট্রিট দিতে চায়, কিন্তু রয় সোজা মানা করে দেয়। এটা শুনে লাম বলে ঠিক আছে কোনো ব্যাপার নয়, কিন্তু আমি তোমার জন্য একটা উপহার নিয়েছি, অ্যাটলিস্ট এটা তো তুমি নাও। এরপর রয়কে সে একটা ক্যালেন্ডার বই উপহার দেয় যেখানে সব অনুষ্ঠানের তারিখের উপর স্টার বানানো রয়েছে। তো এটা দেখে রয় লামকে বলে এর মানে কি? লাম বলে সামনের সব অনুষ্ঠান আমি তোমার সাথে সেলিব্রেট করতে চাই, আমি চাই না কোনো বিশেষ দিনে তুমি নিজেকে একা অনুভব করো। তো এটা শুনে রয় আরো বেশি রেগে যায় এবং বইটি লামের উপর ছুঁড়ে মারে। আর এতে লাম অনেক বেশি কষ্ট পায়। আর তার উপর রয় লামকে বলে আমি তোমার উপর দয়া করে একটু সাথে থেকেছি আর তুমি আমার পেছনে পড়ে গেলে। আর শোনো, আমার জন্য এত চিন্তা করার দরকার নেই, আমি তোমাকে এই কারণে সাহায্য করেছিলাম কারণ তুমি একটা গরিব মেয়ে আর অ্যাঞ্জেলিনা একটা শক্তিশালী ধনী মেয়ে, আর তুমি আমার দেওয়া জিনিসগুলোকে ভুল ভাবছো। তোমার জন্য এটাই ভালো হবে তুমি যদি তোমার মনকে বোঝাও, নিজের সীমা পার করো না। তো রয়ের মুখ থেকে হঠাৎ করে এরকম একটা কথা শুনে নট অনলি লাম বাট অলসো আমরা সবাই অবাক হয়ে যাই এবং আমরা দেখি লামের চোখে পানি চলে এসেছে। কিন্তু আসলে রয় এমনটা এ কারণেই করেছে কারণ সে বুঝতে পেরেছে লাম রয়কে পছন্দ করা শুরু করেছে, কিন্তু রয় চায় না লাম কষ্ট পাক বা কোনো বিপদে পড়ুক, আর এই জন্য সে জাস্ট লামকে দূরে রাখতে চায়। তো যাই হোক, রয় নিজেও কিন্তু লামকে কষ্ট দিয়ে কষ্ট পেয়েছে, আর এটা আমরা বুঝতে পারি যখন সে একটা উঁচু পাহাড়ে নির্জন জায়গায় এসে নিজের কষ্ট প্রকাশ করে, কারণ কোথাও না কোথাও রয় নিজেও লামকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে লামের কষ্টও মেনে নিতে পারছে না। মানে বুঝতেই পারছো রয় কিন্তু একটা ভ্যাম্পায়ার মানুষ নয়। কিন্তু তখনই রয় সেখানে কারো কান্নার শব্দ শুনতে পায় আর আমরা দেখতে পাই সেটা মেলোই ছিল। সে আসলে জর্জের কথা শুনে কান্নায় ভেঙে পড়েছে। তো রয় তখন তাকে বলে কি হয়েছে, তুমি কি ঠিক আছো? আর তখন মেলোয় রয়কে সবকিছু বলে, মানে সে একটা আশার উপরে এতদিন পর্যন্ত নির্ভর করে বেঁচে ছিল। তার ইচ্ছা ছিল তার প্রথম এবং একমাত্র ভালোবাসা জর্জকে পেয়ে গেলে তার সাথে পুরো জীবন কাটিয়ে দেবে, কিন্তু জর্জ তো অন্য একটা মেয়েকে ভালোবাসে আর তাই সে বুঝতে পারছে না সে এখন কি করবে। আর এর জন্য সে আবার কান্না শুরু করে। আর এসব কথা শুনে রয় বুঝতে পারে জর্জ মেলোয়কে বোকা বানিয়েছে, আর এর জন্য জর্জ যেভাবে লামকে সাহায্য করেছিল রয় সেভাবে মেলোয়কে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর তারপর সে মেলোয়কে একজন মেইড হিসেবে কিছুদিনের জন্য বাড়িতে থাকার অনুমতি দেয় যাতে মেলোয় জর্জের মনটা জিততে পারে। মেইড মানে হচ্ছে চাকরানি হিসেবে। কিন্তু আমরা এদিকে দেখি জর্জ রয়ের এমন কাজে একদম বিপক্ষে ছিল, কিন্তু তারপর জর্জ বাধ্য হয়ে রাজি হয়ে যায় কারণ রয়ের কথা তো ফেলতে পারবে না। আর পরের দিন লাম যখন কলেজে আসে তখন রয় লামকে দেখে পুরোপুরি ইগনোর করা শুরু করে এবং এমন মনে হচ্ছে যে ওদের কখনো দেখাই হয়নি। আর এই কারণে লাম অনেক চিন্তিত থাকে। আর তারপর লাম যখন রয়ের চিন্তায় মগ্ন থেকে লকার খুলতে থাকে তখন তার হাতে লেগে কয়েনের কালেকশন নিচে পড়ে যায় আর সেটার মধ্যে থেকে ভ্যাম্পায়ারের যে কয়েনটা ছিল সেটা জ্বলতে থাকে। আর আমরা কিন্তু জানি এই কয়েনটা কিন্তু ভয়ঙ্কর একটা ভ্যাম্পায়ার। তো কয়েনটা জ্বলতেই TX
লেক্সের চোখ খুলে যায় আর সে তার কয়েন খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং ওই কয়েনের গন্ধ শুকে সে লামের লকারের কাছেও চলে আসে, কিন্তু ততক্ষণে লাম সেই কয়েন নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। তো এরপর যখন নাগাইসনের সাথে সে জোডো প্র্যাকটিস করার জন্য আসে তখন লামের মন খারাপ দেখে নাগাইসন বুঝতে পারে রয়ের কারণে ওর মন খারাপ হয়েছে। তো প্রথমে নাগাইসন লামকে অনেক বোকা দেয়। সে বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম রয়ের কাছ থেকে দূরে থাকবে, কিন্তু কখনো তো তুমি আমার কথা শুনো না। আবার এদিকে নাগাইসনও তো লামকে পছন্দ করে আর এর জন্য তার মন ভালো